আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, একটা ক্লাস করলেই হলো। ক্লাস যেহেতু রেকর্ড থাকবে, আপনি যে কোনো সময় দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা আজকে গড়ের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, আমরা গতদিন গড়ের আমরা কত পর্যন্ত করছিলাম সলভ? আমার যতদূর মনে আছে 10 পর্যন্ত সলভ করছিলাম। আজকে 11 নাম্বার কোশ্চেন থেকে সলভ করব। তো খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু বলে নিচ্ছি। গড় চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বিসিএস পরীক্ষাতেও পরীক্ষায় প্রশ্ন আসছে, বাট অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় মানে প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। আচ্ছা, যে কোনো একটা রেকর্ড দেখে নেবেন, সমস্যা নেই। হ্যাঁ, কোনো ক্লাস তো অফ রাখা যাবে না, যে কোনো একটা রেকর্ড দেখে নেবেন। আচ্ছা দেখেন, এখানে বলছে, আমি কি বলছিলাম, গড় মানে কি বলেন তো? গড় মানে হচ্ছে, গড় বলতে কি বোঝায়? গড় হচ্ছে রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা, অর্থাৎ কতগুলো রাশির সমষ্টিকে যদি আমি রাশির সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে কি ওই রাশিগুলোর গড় পাওয়া যায়। তাহলে ওই রাশিগুলোর সমষ্টি কিভাবে বের করব? তো সমষ্টি এই পাশে রেখে দেন, আর এই রাশিগুলোর সংখ্যাকে এই পাশে এসে গড়ের সাথে গুণ করেন। তার মানে সমষ্টি ইজ ইকুয়াল টু কি হবে? কতগুলো রাশির সমষ্টি কিভাবে পাবেন? ওই রাশিগুলোর গড় আর ওখানে যতটা রাশি আছে, মানে রাশির সংখ্যা দিয়ে গুণ করলে আপনি ওই রাশিগুলোর কি পাবেন? সমষ্টি পাবেন। এই হলো আমাদের দুইটা সূত্র, গড় এবং সমষ্টি নির্ণয়ের। এই দুইটা সূত্র দিয়েই মূলত সব অঙ্ক গড় চ্যাপ্টারের, ঠিক আছে? আচ্ছা, এই কনসেপ্ট থেকে আমাদের সব প্রশ্নগুলো সলভ করতে হবে। এখন 11 নম্বর যে প্রশ্নটা বলছে, দেখেন এখানে কি বলছে। এখানে বলছে সাম অফ পি অ্যান্ড কিউ ইজ 72। সাম অফ পি অ্যান্ড কিউ ইজ 72। তার মানে হচ্ছে পি এবং কিউ দুইটা রাশি, এখানে সংখ্যা হতে পারে বা অন্য কিছু হতে পারে। পি এবং কিউ দুইটা রাশি যাদের সাম মানে হচ্ছে যোগফল 72। তার মানে হচ্ছে পি এবং কিউ এর যোগফল 72 এন্ড দ্য ভ্যালু অফ আর ইজ 42 এবং আর এর মান হচ্ছে 42। বলছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ পি কিউ এন্ড আর। তাহলে পি কিউ এবং আর এর গড় কত? আচ্ছা, তাহলে বলেন তো কার কার গড় চাইছে? এদিকে তাকান প্লিজ। কার কার গড় চাইছে? গড় চাইছে হচ্ছে পি কিউ আর কি আর এর। তাহলে পি কিউ আর এই তিনজনের গড় চাইছে। তাহলে আমার কি কি লাগবে? এই তিনজনের গড় বের করতে গেলে আমাদের কি কি লাগবে? গড় মানে কি? গড় মানে হচ্ছে রাশির সংখ্যা রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। তাহলে এখানে যে কয়টা রাশির গড় চাইছে, উপরে আমাকে সেই কয়টা রাশির সমষ্টি নিতে হবে, আর যে কয়টা রাশির গড় ততগুলো সংখ্যা দিয়ে নিচে ভাগ। তাহলে এখানে গড় চাইছে কার কার? পি কিউ এবং আর এর। তার মানে উপরে আমার কি লাগবে? উপরে লাগবে পি কিউ এবং আর এর সমষ্টি। তার মানে উপরে আমার লাগবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, এই তিনজনের সমষ্টি। আর নিচে কি লাগবে? নিচে হচ্ছে যতটা রাশি তত। তাহলে এখানে পি কিউ আর কয়টা রাশি? 3টা রাশি, তাই নিচে 3 দিয়ে ভাগ। তাহলে আমার এখন কি লাগবে এই কোশ্চেনটা সলভ করতে গেলে? পি কিউ এবং আর এই তিনজনের সমষ্টি, মানে পি প্লাস কিউ প্লাস আর। তার মধ্যে আমাদের পি এবং কিউ এর সমষ্টি 72। এই 72 কিন্তু পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 72, ইজ সাম অফ পি এন্ড কিউ। এবং আর এর ভ্যালু দিয়ে আছে কত? 42। তাহলে এই 72 মানে আর ইজ ইকুয়াল টু 42। তাহলে এগুলো যদি যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো? পি প্লাস কিউ প্লাস আর। পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু এই 2 আর 2 4, 4 আর 7 11। তার মানে পি প্লাস কিউ প্লাস আর অর্থাৎ পি কিউ এবং আর এর সমষ্টি হচ্ছে 114। তাহলে আমরা যেহেতু পি কিউ এবং আর এর গড় বের করবো, তাহলে পি কিউ এবং আর এর সমষ্টি লাগবে, যেটা বের হয়েছে 114। তাহলে অতএব গড় ইজ ইকুয়াল টু কেমনে পাবো? তাহলে পি কিউ আর এর সমষ্টি বের হয়েছে হচ্ছে 114। তাহলে উপরে 114, আর পি কিউ আর কয়টা রাশি? 3টা রাশি, তাই নিচে 3 দিয়ে ভাগ। ক্লিয়ার? এবার আমরা কাটাকাটি করব। 3 3 9, 3 3 9 থাকলো 2, 2 এর পরে 4 24, 3 8 24, তার মানে 38। অর্থাৎ পি কিউ এবং আর এর গড় হচ্ছে 38। খুবই সিম্পল টাইপের কোশ্চেন। হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছেন, খুবই সিম্পল। আমি আবার বলছি, গড় মানে যতগুলো রাশির গড় বের করবেন সেই রাশিগুলোর সমষ্টি লাগবে।
আবার বলছি যতগুলো রাশি, যে কয়টা রাশির গড় বের করবেন তাদের সমষ্টি লাগবে। তাহলে এখানে গড় বের করতে বলছে পি কিউ এবং আর এর, তাহলে সমষ্টি লাগবে কি পি কিউ এবং আর এর। তার মধ্যে পি আর কিউ এর সমষ্টি 72 দেওয়া আছে, আর আর এর মানটা আলাদা করে দেওয়া আছে। তাহলে এই 72 এর সাথে যদি আর যোগ 42 যোগ করে দেই, তাহলে কি তিনজনের সমষ্টি পেয়ে গেলাম না? তাহলে পি প্লাস কিউ প্লাস আর পেয়ে গেছি 114, আর 3 দিয়ে ভাগ। কেন? কারণ পি কিউ আর মিলে কয়টা রাশি? 3টা রাশি। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি 12 নম্বর। 12 নম্বরে কি বলছে দেখেন, আচ্ছা এই 12 নম্বরে একটু অপশনগুলো ঠিক নাই, একটু খেয়াল রাখেন। কি বলছে দেখেন, দুটি সংখ্যার গড় এক্স ওয়াই। আচ্ছা এবার দুইটা সংখ্যার গড় এক্স ওয়াই, তার মানে কি দেওয়া আছে? দুইটা সংখ্যার গড় দেওয়া আছে। এবার এর আগের অঙ্কে গড় বের করতে বলছিল, এবার দুইটা কয়টা সংখ্যার গড়? এটা দুইটা সংখ্যার গড় কত? এক্স ওয়াই। ওকে ফাইন। একটি সংখ্যা এক্স হলে তার মানে যে দুইটা সংখ্যার গড় এক্স ওয়াই, সেই সংখ্যা দুইটার মধ্যে একজন হলো এক্স। বলছে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা ধরে নিব যে অপর সংখ্যাটি জেড। এখন অনেকে বলবেন যে কেন অপর সংখ্যাটি এক্স বা ওয়াই কেন ধরলেন না? কারণ অলরেডি প্রশ্নে এক্স এবং ওয়াই এক্সিস্ট করছে, সুতরাং এক্স ওয়াই ব্যতীত অন্য কিছু ধরতে হবে। কথা কি বুঝছেন? আচ্ছা তাহলে ধরে নিচ্ছি, ধরি অপর সংখ্যাটি জেড। অপর সংখ্যা টি ইজ ইকুয়াল টু জেড। আচ্ছা এখন আমাকে বলেন তাহলে এই এক্স ওয়াই কি? এই এক্স ওয়াই হচ্ছে সংখ্যা দুইটার গড়। আচ্ছা তাহলে আপনারা আমাকে বলেন তো সংখ্যা দুইটার গড় তাহলে কি হবে? কি হবে বলেন? গড় মানে কি? সংখ্যা দুইটার যোগফল ডিভাইডেড বাই সংখ্যা কতটা? দুইটা। তাহলে এখানে সংখ্যা দুইটা কে কে? একটা হলো এক্স আর একটা হচ্ছে জেড। তাহলে উপরে কি হবে? উপরে হবে এক্স আর জেড এর যোগফল। এখানে যে সংখ্যা দুইটা সংখ্যার গড় হচ্ছে এক্স ওয়াই, তাহলে সেই সংখ্যা দুইটার মধ্যে একটা হলো এক্স আর একটা হলো জেড ধরে নিছি। তাহলে উপরে কি হবে? গড় বের করতে গেলে কি সংখ্যাগুলোর যোগফল। তাহলে এখানে সংখ্যা কয়টা? দুইটা। তাহলে সেই সংখ্যা দুইটার একটা হলো এক্স, একটা হলো জেড। তাহলে উপরে যাবে হচ্ছে এক্স প্লাস জেড, আর নিচে কত দিয়ে ভাগ? যেহেতু দুইটা সংখ্যার গড়, তাহলে নিচে 2 দিয়ে ভাগ। আর এই গড়ের মান দেওয়া আছে এক্স ওয়াই, তার মানে এই গড়ের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস জেড ডিভাইডেড বাই 2। অপর সংখ্যাটি কত? তার মানে অপর সংখ্যাটা চাইছে, আর আমরা অপর সংখ্যাটা কত ধরে নিছি? জেড ধরে নিছি। তার মানে এখন ক্যালকুলেশন করে জেড এর মান বের করতে হবে। ভেরি সিম্পল। তাহলে আর গুণ করলে এই 2 দিয়ে এই পাশে গুণ করলে হবে 2xy, আর ওই পাশে কি x প্লাস ওয়াই। এখন আমাদের বের করতে বলছে জেড এর মান, তাহলে জেডটা এক পাশে রেখে দেন আর বাকিগুলো এক পাশে পার করেন। তাহলে এই পাশে থাকলো 2xy, এই x এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে ইজ ইকুয়াল টু জেড। এবার দেখেন এই পাশে কি কমন আছে? এই পাশে x কমন আছে, x কমন নিলে কি থাকবে? 2y মাইনাস 1 ইজ ইকুয়াল টু জেড। তার মানে জেড এর মান হচ্ছে x ইন্টু 2y মাইনাস 1, x ইন্টু টুয়াইস ওয়াই মাইনাস 1, x ইন্টু টুয়াইস ওয়াই মাইনাস 1। কথা কি বুঝতে পারছেন? তার মানে অপর সংখ্যাটা জেড হচ্ছে x ইন্টু টুয়াইস ওয়াই মাইনাস 1। খুব ইম্পর্টেন্ট, এখানে আমাদের উত্তর নাই। আপনি এই যে এই অপশনটাকে ঠিক করে নেবেন। হ্যাঁ, এই অপশনটাকে ঠিক করে নেবেন। এই যে 2x x ইন্টু 2y মাইনাস 1, এই যে এখানে y লিখে দিচ্ছি। ব্যাস এটা হলো অপশন। এই যে 2 নাম্বার অপশন রাইট, বাট এখানে অবশ্যই y লিখে নেবেন। ঠিক আছে, x ইন্টু টুয়াইস ওয়াই মাইনাস 1। কথা কি বুঝছেন? শোনেন, এই প্রশ্নে গড় দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা চাইছে। তাহলে গড় যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা একটা সংখ্যা x দেওয়া আছে আর একটা সংখ্যা z ধরলাম। তাহলে x আর z এর গড় কত? x প্লাস জেড বাই 2। আবার এই গড়ের মান দিয়ে আছে কত? xy। তাহলে এইটাও গড়, এইটাও গড়, তার মানে এইটা আর এটা কি সমান। তাই আমরা এইটা ইজ ইকুয়াল টু এইটা লিখে অজানা রাশি জেডটা বের করে ফেলছি। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, পরবর্তী প্রশ্নে বলছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর 70। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় কত? আচ্ছা, প্রথমে একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে 100 জন, এই 100 জন হচ্ছে শিক্ষার্থী বলতে ছাত্র প্লাস ছাত্রী দুইটাকেই বোঝায়। ঠিক আছে। আচ্ছা, পরিসংখ্যান পরীক্ষা দিছে, সেই পরিসংখ্যান পরীক্ষায় এই 100 জনের গড় নম্বর হচ্ছে 70। তার মানে 100 জনের প্রত্যেকে গড়ে 70 পাইছে। কেউ 70 এর বেশি পাইছে, কেউ 70 এর কম পাইছে, কেউ অথবা 70ও পাইছে, বাট গড়ে এভারেজ কত? 70 নম্বর পাইছে। ওকে ফাইন। এই 100 জনের মধ্যে বলে দিছে এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75। তার মানে এই 100 জনের মধ্যে 60 জন হচ্ছে ছাত্রী।
বলছে তাহলে ছাত্রদের গড় নম্বর কত। এখন ছাত্র কতজন আছে সরাসরি বলা নাই, আপনাকে বুঝে নিতে হবে। টোটাল শিক্ষার্থী 100 জন, তার মধ্যে 60 জন যদি ছাত্রী হয় তাহলে 100 থেকে 60 বিয়োগ দিলে 40 জন ছাত্র, 40 জন ছাত্র, রাইট। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে তাহলে আমরা এই টাইপের প্রশ্নগুলা আপনারা গ্রুপ করবেন। টোটাল গ্রুপ, টোটাল কতজন, তার মধ্যে আবার দুইটা গ্রুপ আছে, ছাত্র আবার ছাত্রী। ওকে, তাহলে আমরা এইভাবে লিখছি, এদিকে তাকান প্লিজ। এখানে আমি লিখছি 100 জন। এই যে 100 জনের ইনফরমেশন আমি এখানে লিখবো, 100 জনের ইনফরমেশন এখানে লিখবো, টোটাল 100 জনের। তারপরে ছাত্রী কতজন, এই যে গার্ল, জিতে ছাত্রী, তার গার্ল ছাত্রী বোঝাচ্ছি, হ্যাঁ, কতজন, 60 জন। এই গার্ল 60 জনের ইনফরমেশন আমি এখানে লিখবো। ওকে, আর বয় কতজন, এই 100 জন থেকে 60 জন বাদ দিলে 100 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 40 জন। এই যে ছাত্র, এই যে বয় মানে ছাত্র, এই ছাত্রদের ইনফরমেশনটা আমি এখানে লিখবো। আশা করি বুঝতে পারছেন। এখন আমাকে বলেন তো, আমাদের প্রশ্নে আগে চাইছে কি সেটা আগে বুঝতে হবে। আমাদের প্রশ্নে নির্ণয় করতে বলছে যে ছাত্রদের গড় নম্বর, মানে ছাত্ররা কত নম্বর পাবে গড়ে। এদিকে তাকান প্লিজ। তাহলে এখন আমাকে বলেন তো ছাত্রদের গড় নম্বর বের করতে গেলে কি করতে হবে। ছাত্রদের গড় নম্বর পেতে হলে, এই যে আমি এখানে দেখাচ্ছি আগে, ছাত্রদের গড় নম্বর পেতে হলে ছাত্ররা মোট কত নম্বর পাইছে সেটা উপরে যাবে। উপরে কি সমষ্টি না, তাহলে এখানে কিসের গড় বের করতেছি, ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড়। তাহলে উপরে যাবে ছাত্ররা মোট যত নম্বর পাইছে, বুঝেন। কিন্তু আমরা কিসের গড় বের করতেছি, ছাত্রদের প্রাপ্ত নম্বরের। তাহলে এখানে সমষ্টি হবে কিসের, সব ছাত্ররা মোট প্রাপ্ত নম্বর কত পাইছে, মানে এখানে নম্বরের সমষ্টি। ছাত্রদের, যেহেতু ছাত্রদের নম্বরের গড়, তাহলে এখানে হবে ছাত্ররা মোট যত নম্বর পাইছে, বুঝেন। যাদের গড় এখানে তাদের সমষ্টি, সহজ হিসাব। আর নিচে কি, ছাত্র কতজন, ছাত্র আছে 40 জন। কথা কি বুঝতে পারছেন। তার মানে এই প্রশ্নে আমার সলভ করতে গেলে লাগবে কি, ছাত্ররা মোট কত নম্বর পাইছে আগে সেটা বের করতে হবে। তাহলে কিভাবে পাবো আমরা, কিভাবে পাবো, মোট সবাই মিলে যত নম্বর পাইছে সেই নম্বর থেকে ছাত্রীরা মোট যত নম্বর পাইছে সেটা বিয়োগ করলেই তো পাবো ছাত্ররা মোট কত নম্বর পাইছে, রাইট। আচ্ছা, এবার তাকান, মোট শিক্ষার্থী কতজন, মোট শিক্ষার্থী 100 জন। এদিকে মোট শিক্ষার্থী 100 জন, আর এই 100 জন শিক্ষার্থীর গড় নম্বর কত, 70। তাহলে শিক্ষার্থীর সংখ্যা 100 আর গড়ে পাইছে 70। তাহলে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে যদি আমি ওই গড় 70 কে গুণ করি তাহলে এই 7000 কি বলেন তো, এই 7000 হচ্ছে এই 100 জন শিক্ষার্থী মোট যত নম্বর পাইছে। কথা কি বুঝতে পারছেন। এই 7000 কি, এই 7000 হচ্ছে 100 জন শিক্ষার্থী মোট যত নম্বর পাইছে। কারণ 100 জন শিক্ষার্থী আর গড়ে পাইছে 70, তাহলে গড়কে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে গুণ করলে মোট নম্বর পাবো না। এই 7000 নম্বর হচ্ছে মোট কারা পাইছে, মোট সকল ছাত্র ছাত্রী মিলে 7000 নম্বর পাইছে। এইবার ছাত্রী হলো 60 জন, আর ছাত্রীগুলো গড়ে নম্বর পাইছে হলো 75। তাহলে ছাত্রী 60 জন আর এদের গড় নম্বর 75। তাহলে এই গড় 75 কে ছাত্রীর সংখ্যা দিয়ে গুণ করলে এখানে আমরা ছাত্রীরা মোট কত পাইছে সেটা পেয়ে যাব। তাহলে এই শূন্য বসে গেল, 6 দিয়ে গুণ করলে 5 6 30 এর শূন্য হাতে 3, 6 সাথে 42 আর 3 45। তার মানে এই 4500 নম্বর পাইছে হলো ছাত্রীরা মোট 4500 নম্বর পাইছে, আর ছাত্রছাত্রী মিলে পাইছে 7000। তাহলে এই 7000 নম্বর থেকে 4500 বাদ দিলে ছাত্ররা কত পাইছে সেটা পেয়ে যাব। কথা কি বুঝছেন। তাহলে ছাত্ররা পাইছে কত, এখানে আমি লিখব হচ্ছে 7000 মাইনাস 4500 ইজ ইকুয়াল টু 2500। 2500 নম্বর পাইছে কারা, 2500 নম্বর পাইছে ছাত্ররা। এখন আমরা কি বের করবো, আমরা বের করবো ছাত্রদের প্রাপ্ত মানে গড় নম্বর। তাহলে ছাত্রদের গড় নম্বর যখন বের করবো তাহলে উপরে যাবে কি, ছাত্রদের প্রাপ্ত নম্বরের সমষ্টি, এই যে 2500, আর নিচে হচ্ছে ছাত্রদের সংখ্যা কতজন, 40 জন। ব্যাস, এবার তাকান এদিকে। এবার 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে, 2 দুগুণী 4, এই যে 125 দুগুণী 250, তাহলে উপরে 125। তাহলে 125 ডিভাইডেড বাই 2, 62 দুগুণী হচ্ছে 100। দেখেন 62 দুগুণী 124 না, 124, আর এই যে এক থাকার জন্য 0.5, তার মানে এটা হচ্ছে 62.5। তাহলে উত্তর কত, 62.5। ক্লিয়ার বিষয়টা, 62.5। হ্যাঁ, প্রাইমারির প্রশ্ন নাকি 75 নম্বরের হবে শুনছি। 62.5 ক্লিয়ার হয়েছে কি বিষয়টা বলেন তো, এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা। কি হলো, লাইভ কি চলছে আদৌ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না।
কি হলো, ব্ল্যাঙ্ক হয়ে গেল কেন? ক্লিয়ার আছে কি? আচ্ছা, তারপরে আমি আবার বলছি, গড় বের করতে গেলে আপনি যার গড় বের করবেন, যাদের গড় বের করবেন তাদের সমষ্টি লাগবে। তাহলে এখানে ছাত্রদের নম্বরের গড় চাইছে, তাই ছাত্রদের নম্বরের সমষ্টি লাগবে আর ছাত্রদের সংখ্যা লাগবে। ছাত্রদের সংখ্যা 40 দেওয়াই ছিল, বাট ছাত্ররা কত নম্বর পাইছে এটা দেওয়া নাই। তাহলে মোট শিক্ষার্থী যত নম্বর পাইছে সেটা বের করব, মোট ছাত্রীরা যত নম্বর পাইছে সেটা বের করে বিয়োগ করলেই তো ছাত্রদের নম্বর চলে আসবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন 14 নম্বর কি বলছে। 14 নম্বর প্রশ্নে 14 নম্বর প্রশ্নে বলছে একজন দোকানদার 12 দিনে 500 টাকা আয় করে। আচ্ছা, একজন দোকানদার 12 দিনে 500 টাকা আয় করে, তার প্রথম 4 দিনে গড় আয় 40 টাকা হলে অবশিষ্ট দিনগুলির গড় আয় কত? তাহলে দেখেন এখানে মোট দিন কত, এখানে মোট দিন হচ্ছে 12, টোটাল দিন 12, সেই 12 দিনকে 2 ভাগে ভাগ করছে, প্রথম 4 দিন আর অবশিষ্ট দিন বলতে কত দিন? 12 দিনের মধ্যে প্রথম 4 দিন হলে 12 দিনকে 2টা স্লটে ভাগ করছে, 12 দিনে সে টোটাল 500 টাকা ইনকাম করে। এই 12 দিনের মধ্যে প্রথম 4 দিনে তার ইনকাম হয়েছে হলো গড়ে 40 টাকা বলছে। তাহলে অবশিষ্ট দিনগুলিতে, তাহলে 12 দিনকে 2টা স্লটে ভাগ করছে, টোটাল 12 দিন, প্রথম 4 দিন আর বাকি থাকে কয়দিন? 8 দিন। তার মানে ওই পরবর্তীতে যে 8 দিন, ওই 8 দিনের গড় ইনকাম চাইছে। কথা কি বুঝছেন? তাহলে এখানে 2টা স্লটে ভাগ করছে টাইমটাকে, তাহলে এটা হলো 12 দিন। এই যে আমরাও 3টা স্লটে ভাগ করব, 3টা স্লট না, টোটাল দিন। এই টোটাল 12 দিনকে প্রথম অংশ হচ্ছে 4 দিন, তাহলে পরে থাকে কয়দিন? 12 দিন থেকে 4 দিন বাদ দিলে থাকে হলো 8 দিন। আমাদেরকে 8 দিনের গড় চাইছে, যে 8 দিনে তার গড় ইনকাম কত। তাহলে আমাকে বলেন গড় বের করতে গেলে কি লাগে? সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা। তাহলে এখানে কিন্তু ইনকামের গড় চাইছে, ইনকামের গড়। তার মানে আমার লাগবে হচ্ছে এই 8 দিনে সে মোট কত টাকা ইনকাম করছে সেটা লাগবে। সেই 8 দিনের মোট ইনকামকে 8 দিয়ে ভাগ করলেই তো তার ওই 8 দিনে গড়ে কত ইনকাম হয়েছে বের হয়ে যাবে। বুঝেন? কিন্তু গড় মানে হচ্ছে সমষ্টি, গড় মানে হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা। তাহলে এখন এখানে কিসের গড় চাইছে? ওই পরবর্তী 8 দিনে তার কত ইনকাম হয়েছে, তার মানে ইনকামের গড়। তাইলে এখানে সমষ্টি লাগবে না ইনকামের সমষ্টি। তাহলে এখানে যেহেতু ওই 8 দিনের গড় চাইছে, ইনকামের গড়, তার মানে আমার এই সমষ্টি লাগবে ওই 8 দিনে কত সমষ্টি, ইনকামের সমষ্টি, নিচে 8 দিয়ে ভাগ, যেহেতু 8 দিনের ইনকাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখেন প্রথম 12 দিনে সে 500 টাকা ইনকাম করছে, মানে প্রথম 12 দিনে মোট ইনকাম দেওয়া আছে, এখানে গুণ করার কিছু নাই, সরাসরি দেওয়া আছে প্রথম 12 দিনে মোট 500 টাকা। তাহলে প্রথম 12 দিনে তার ইনকাম হলো 500 টাকা। ওকে, ফাইন। প্রথম 12 দিনে মোট ইনকাম 500 টাকা। এবার প্রথম 4 দিনে সে গড়ে 40 টাকা ইনকাম করছে। দেখেন এদিকে তাকান, তাহলে গড়ে 40 টাকা, তার মানে গড় হলো 40 টাকা। আর কয়দিন? 4 দিন। তাহলে 40 টাকাকে 4 দিয়ে গুণ করলে 4 4 16 আর একটা শূন্য 160 টাকা। এই 160 টাকা হলো প্রথম 4 দিনে মোট ইনকাম। তাহলে দেখেন 12 দিনে মোট ইনকাম 500, তার মধ্যে প্রথম 4 দিনে 160। তাহলে এই মোট 500 টাকা থেকে যদি আমি 4 দিনের ইনকাম 160 বাদ দেই, তাহলে তো বাকি ইনকামটা হয়েছে ওই 8 দিনে। তাহলে ওই 8 দিনের ইনকাম কেমনে পাবো? এই যে টোটাল 500 টাকা থেকে 160 টাকা বাদ দিলে 340 টাকা। এই 340 টাকা হলো কি এই 8 দিনের ইনকাম। এখন অঙ্কে চাইছে এই 8 দিনে গড়ে কত ইনকাম করছে। তাহলে এই 8 দিনের গড় ইনকাম যখন বের করবেন, তাহলে উপরে যাবে এই 8 দিনের ইনকামের সমষ্টি মানে 340, আর নিচে যাবে কয়দিন? 8 দিন। এবার দেখেন 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে এটা যাচ্ছে 4 বার, আর 17 দুগুণী 34 আর একটা শূন্য 170, আবার 2 দিয়ে, 2 দুগুণী 4, দেখেন 170, 85 দুগুণী 170, বা 8 দুগুণী 16, থাকলো 1, একের পরে 0, 5 দুগুণী 10। তাহলে 85 ডিভাইডেড বাই 2, 85/2 টাকা। এই 85/2 টাকা 42 দুগুণী 84, আর ওই যে 1 টাকা ভাগ 1 টাকা থেকে যায় 1/2 মানে 0.5, তার মানে এটা হচ্ছে 42.5। কথা কি বুঝছেন? আর যদি না বোঝেন তাহলে আপনি এটা করে নেবেন। এখানে এই যে 42 দুগুণী 84, থাকলো 1, দশমিক দিবেন, 0 দিবেন, 5 দুগুণী 10, 42.5। ক্লিয়ার বিষয়টা? ওকে, খুবই সিম্পল। হ্যাঁ, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন। পরবর্তী প্রশ্নে বলছে 9টি সংখ্যার গড় 12, তার মানে 9টা সংখ্যার গড় হচ্ছে 12। ওকে, ফাইন। এর মধ্যে 7টি সংখ্যার গড় 10 হলে বাকি সংখ্যা দুটির গড় কত? তার মানে এখানে হচ্ছে মোট সংখ্যা কয়টা? মোট সংখ্যা হচ্ছে 9টা। সেই 9টা সংখ্যার গড় দেয়া আছে 12। এই 9টা সংখ্যার 2টা স্লট, প্রথম এর মধ্যে 7টা, প্রথম 7টা না, যে কোনো 7টা হতে পারে, সমস্যা নেই, হোক না যে কোনো 7টা।
বলছে এর মধ্যে 7টার গড় 10 হলে বাকি সংখ্যা দুটির গড় কত? ওকে ফাইন। তাহলে প্রথম হচ্ছে 9টি, এই 9টা সংখ্যাকে দুইটা স্লটে ভাগ করছে, 7টি আর কয়টি? এই যে 7টি, আর কয়টি থাকলো? 2টি। এই দুইটা সংখ্যার গড় চাইছে। তাহলে আমাকে বলেন এই দুইটা সংখ্যার গড় যদি বের করতে চান তাহলে আপনার লাগবে এই দুইটা সংখ্যার সমষ্টি। আর সংখ্যা কয়টা? 2টা, তাহলে 2 দিয়ে ভাগ। তাহলে এই দুইটা সংখ্যার সমষ্টি আগে বের করতে হবে, সরাসরি তো সমষ্টি দেওয়া নাই। এই 9টা একদম সম্পূর্ণ 9টা সংখ্যার গড় কত? 12। তাহলে এই 9টা সংখ্যার গড় 12, তাহলে গড়কে যদি সংখ্যা 9টা দিয়ে গুণ করি, 9 12 তে 108, তার মানে এটা হলো সমষ্টি কার? এই সম্পূর্ণ 9টা সংখ্যার সমষ্টি 108। এই 9টা সংখ্যার মধ্যে 7টার গড় কত? 10। তাহলে 7টার গড় হচ্ছে 10 আর সংখ্যা কত? 7টা। তাহলে 7টার গড় হচ্ছে 10 আর সংখ্যা হচ্ছে 7টা। তাহলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি? এই 7টার সমষ্টি পাচ্ছি, রাইট? 7টার সমষ্টি পাচ্ছি। এখন এটা হলো 9টার সমষ্টি আর এটা হচ্ছে 7টার সমষ্টি। এই 9টার সমষ্টি থেকে যদি 7টার সমষ্টি বাদ দিয়ে দেই তাহলে বাকি ওই দুইটার সমষ্টি পেয়ে যাব। তার মানে আমার এই 108 থেকে এই 70 বাদ দিতে হবে। তার মানে 108 মাইনাস 70 ইজ ইকুয়াল টু 38। এই 38 হচ্ছে ওই দুইটার সমষ্টি যে দুইটা বাকি আছে, এবং ওই দুইটার গড়ই আমাদের চাইছে। আর গড় মানে কি? গড় মানে হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা। তাহলে এই দুইটার গড় চাইছে, তাহলে এই দুইটার সমষ্টি আমার উপরে যাবে 38 আর সংখ্যা এখানে কয়টা? 2টা, তাই 2 দিয়ে ভাগ। তাহলে আমাদের উত্তর হচ্ছে 19। আমাদের উত্তর হচ্ছে 19। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে কি আসছে দেখেন। পরবর্তী প্রশ্নে বলছে 10টি সংখ্যার যোগফল 462। এই টাইপের প্রশ্নগুলো প্রচুর আসে পরীক্ষায়। হ্যাঁ, এই টাইপের। আমি একটু মোবাইলটা নিয়ে আসি, এই মোবাইলটা কি যে প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, 10টি সংখ্যার যোগফল 462। তার মানে মোট সংখ্যা হলো 10টা, এই 10টা সংখ্যার যোগফল 462। ওকে ফাইন। সংখ্যা 10টা এবং এদের যোগফল 462। এদের মধ্যে প্রথম 4টির গড় হচ্ছে 52 এবং শেষ 5টির গড় হচ্ছে 38। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে দেখেন এখানে কিন্তু মোট সংখ্যা কয়টা? মোট সংখ্যা হচ্ছে 10টি। এই যে আমি মোট সংখ্যা 10টি। এই 10টি সংখ্যার মধ্যে এই 10টা সংখ্যাকে দুইটা স্লটে ভাগ করছে। দেখেন 10টা সংখ্যাকে দুইটা স্লটে ভাগ করছে। সেটা কি? প্রথম 4টি, এই যে প্রথম 4টি, প্রথম 4টি আর কি শেষ 5টি, শেষ 5টি। দেখেন তাহলে মোট সংখ্যা হলো 10টি, তাহলে প্রথম 4টি আর শেষ 5টি মোট কয়টা হয়? 4 আর 5 হয় 9টা, কিন্তু সংখ্যা তো 10টা। তাহলে 4 আর 5 কয়টা? 9টা। তাহলে এই 10টা সংখ্যার মধ্য থেকে প্রথম 4টা আর শেষের 5টা দেখেন 1 2 3 4 এলো প্রথম 4টা, 5 6 7, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো 10টা সংখ্যা। তার মধ্যে প্রথম 4টি বলতে এই 4টি বোঝাচ্ছে, শেষ 5টি বলতে এই দেখেন 1 2 3 4 5। এই যে পঞ্চম সংখ্যা না, এই পঞ্চম সংখ্যাটা এই 4 জন আর 5 জনের মধ্যে আসে নাই। তার মানে ওই পঞ্চম সংখ্যাটাই চাইছে। তাহলে বোঝেন আগে সিম্পলি। তাহলে আমি যদি কোনোভাবে এই 10টার সমষ্টি দেওয়া আছে 462, এই 10টার সমষ্টি, এই 10টার সমষ্টি 62 462 দেওয়া আছে। এই প্রথম 4টার গড় দেওয়া আছে, প্রথম 4টার গড় দেওয়া আছে 52। এই গড়কে যদি 4 দিয়ে গুণ করে এখানে সমষ্টি পাবো। শেষ 5টার গড় আছে 38, এই গড়কে 5 দিয়ে গুণ করে এখানে সমষ্টি পাবো। এই 4টার সমষ্টি আর এই 5টার সমষ্টি যোগ করলে সেই যোগফলকে যদি আমি এই 462 মানে 10টার সমষ্টি থেকে বাদ দেই তাহলে এই সংখ্যাটা বের হয়ে আসবে। কেমনে? কারণ এর মধ্যে সব সংখ্যাই আছে, বাট এই সমষ্টি আর এই সমষ্টির মধ্যে 9 জন আছে, একজন কিন্তু নাই। সেই একজন হলো এই পঞ্চম সংখ্যা। কেন? কারণ
এই সমষ্টির মধ্যে এই 4 জন আছে, এই সমষ্টির মধ্যে এই 5 জন আছে, তার মানে এই দুইটার সমষ্টির মধ্যে এই পঞ্চম সংখ্যাটা নাই, বাট এই পঞ্চম সংখ্যাটাতে এই 10 জনের মধ্যে আছে। তাহলে এই 10 জন থেকে যদি ওই 9 জন বাদ দিয়ে দেই, তাহলে এখান থেকে সেই পঞ্চম সংখ্যাটা বের হয়ে যাবে না? ইয়েস, কথা কি বুঝছেন? তাহলে এই টাইপের প্রশ্নে টোটাল সমষ্টি থেকে এই সমষ্টি আর এই সমষ্টি যোগ করে বিয়োগ করতে হবে, ব্যাস। তাহলে আমরা আবার সলভ করতেছি এখন ফর্মাল সলিউশন। দেখেন তাহলে এটা আমরা কি লিখবো, দেখেন এদিকে তাকান, এখানে হচ্ছে স্লটে ভাগ করে দিচ্ছি 10টি, আচ্ছা প্রথম 4টি, ঠিক আছে, আর হচ্ছে শেষ 5টি, শেষ 5টি। এই প্রথম সম্পূর্ণ যে 10টা সংখ্যা তাদের যোগফল দেওয়াই আছে 462। এখন প্রথম 4টির যোগফল বের করব। প্রথম 4টির গড় দেওয়া আছে 52, তাহলে গড়কে যদি এই সংখ্যা যেহেতু 4টা, তাহলে গড়কে ওই সংখ্যা 4 দিয়ে গুণ করলে এই প্রথম 4টার সমষ্টি পাবো 4 দুগুণী 8 আর 4 পাঁচে 20, 208, 208। এবার শেষ 5টির সমষ্টি কেমনে পাবো? শেষ 5টির গড় 38, তাহলে গড় 38 কে শেষ সংখ্যা কটা? 5টা না, তাহলে সংখ্যা 5টা দিয়ে গুণ করলে শেষ 5টির সমষ্টি পাবো 5 8 40 এর 0 হাতে 4, 3 5 15 4 19, 190। এইবার এই 208 আর 190 যোগ করলে এখানে আমি কতটার সমষ্টি পাবো? এই 4টা আর এই 5টা, মোট 9টার সমষ্টি পাবো। এখানে আছে 10টার সমষ্টি, এই 10টার সমষ্টি থেকে ওই 9টার সমষ্টি বাদ দিলে পারে আমরা যে সংখ্যাটা মিসিং সেই সংখ্যাটা পেয়ে যাব। তার মানে অতএব কোন সংখ্যাটা মিসিং? দেখেন এটার মধ্যে 10টা সংখ্যাই আছে, এখানে প্রথম 4টার সমষ্টি আছে, এখানে শেষ 5টার সমষ্টি আছে, তাহলে এখানে প্রথম 4টা শেষ 5টা 9টা, আর প্রথম 4টার পরের জন মানে পঞ্চম সংখ্যাটা এখানে উপস্থিত নাই। তার মানে এই দুইজনের সমষ্টি থেকে এই দুইটার সমষ্টি নিয়ে যখন আমি 462 থেকে বাদ দিব, তাহলে মিসিং পঞ্চম সংখ্যাটা বের হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? তাহলে পঞ্চম সংখ্যাটি, অতএব পঞ্চম সংখ্যাটি ইজ ইকুয়াল টু এই 462 থেকে বিয়োগ যাবে এই দুইটার যোগফল 208 প্লাস 190। তাহলে 462 মাইনাস 208 190 কত হচ্ছে? 8 9 3 398। তাহলে এখানে যাচ্ছে হচ্ছে এখান থেকে 62 আর 2 64। তাইলে আমাদের পঞ্চম সংখ্যাটা হচ্ছে 64, 64। পঞ্চম সংখ্যাটা 64, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, এই টাইপটা হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ। অনেকে বোঝে না যে ভাই এখান থেকে পঞ্চম সংখ্যা কিভাবে বেরোলো, কারণ এ হলো প্রথম 4টা, ওই শেষ 5টা, তাহলে মোট 10টার মধ্যে প্রথম 4টা আর শেষ 5টা নিছেন, তাহলে প্রথম 4 নাম্বার সংখ্যার পরের যে পঞ্চম সংখ্যা সেটাই তো এখানে নাই, এর মধ্যে নাই, কিন্তু এর মধ্যে তো সেই পঞ্চম সংখ্যাটা আছে। কথা কি বুঝছেন? হ্যাঁ। তাহলে এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, এটা কত হবে বলেন তো, আপনারা বলেন তো কত হবে, কত হবে? এটার উত্তর কত? আচ্ছা 20, সবাই বলছেন 20। আচ্ছা 20, ওকে দেখা যাক। 10টি সংখ্যার যোগফল 380, তার মানে এখানে হচ্ছে 3টা স্লটে ভাগ করছি 10টি, এই 10টা সংখ্যার যোগফল দেওয়া আছে 380, তাই এদের মধ্যে প্রথম 4টি, তাহলে প্রথম 4টি, এই প্রথম 4টির গড় দেওয়া আছে 50, তাহলে গড় 50 আর সংখ্যা হলো 4টা, তাহলে 50কে 4 দিয়ে গুণ করলে 4 50 200, প্রথম 4টির সমষ্টি 200। শেষ 5টির গড় 32, তাহলে শেষ 5টির গড় 32 হলে 32কে 5 দিয়ে গুণ করলে 5 32 160, এটা হলো শেষ 5টির সমষ্টি। তাহলে এলো প্রথম 4টার সমষ্টি 200, শেষ 5টির সমষ্টি 360, তাহলে এই 200 প্লাস 160, সরি 160 360 না, মোট 360। এই যে 360, এই 360 হলো এই 4টা আর শেষ 5টা মানে মোট 9টার সমষ্টি। তাহলে এই যে 10টার সমষ্টি থেকে ওই 9টার সমষ্টি বাদ দিলে নিশ্চয়ই ওই যে এখানে যে এক্সট্রা সংখ্যাটা আছে মানে পঞ্চম সংখ্যা সে বের হয়ে যাবে। তাহলে অতএব পঞ্চম সংখ্যাটি, অতএব পঞ্চম সংখ্যাটি
কিভাবে পাবো? 380 থেকে আমরা 360 বিয়োগ করবো, তাহলে উত্তর হচ্ছে 20। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। জি, সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? আচ্ছা, এটা করে ফেলেন, আপনারা করে ফেলেন কত আসে, এটা করেন তো কত আসে। ফোনটা চার্জে দিই। হ্যাঁ, বারবার আটকে যাচ্ছে, এ হয়তো ওখানে আপনার ওখানে সমস্যা হতে পারে। আচ্ছা, এখানে কত বলছেন? এখানে বলছেন 90। আচ্ছা, এবার দেখি এখানে কয়টা সংখ্যা। এখানে সংখ্যা হচ্ছে 11টা। 11টা সংখ্যার গড় দেওয়া আছে। এবার কিন্তু 11টা সংখ্যার গড় দেওয়া আছে। আগে যেমন 10টি সংখ্যার সমষ্টি দেওয়া ছিল, এবার আছে 11টা সংখ্যার গড়। 11টা সংখ্যার গড়, এই 11টা সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 58, শেষ 5টির গড় 56 বলছে। ষষ্ঠ সংখ্যাটা কত? তো ষষ্ঠ সংখ্যা মানে বুঝে গেছেন, প্রথম 5টার কথা বলছে, তারপরটাই কিন্তু ষষ্ঠ। তাহলে প্রথম 5টা নিচে, শেষ 5টা নিচে, মানে 10টা নিচে, ওই 6 নম্বর সংখ্যাটা কিন্তু নেয় নাই। এই জন্য এইটা এবং এইটার যোগফল বের করে সবগুলোর যোগফল থেকে বিয়োগ করলে ওই মিসিং সংখ্যা ষষ্ঠটা বের হয়। কথা কি বুঝছেন? প্রথম 5টা নিচে, শেষ 5টা নিচে, 10টা নিচে, 11টার মধ্যে 10টা নিচে। তাহলে কাকে বাদ দিছে? নেয়নি কাকে? প্রথম 5টা নিচে, শেষ 5টা নিচে। তাহলে প্রথম 5টার পরে যেটা ষষ্ঠ, ওই সংখ্যাটা মিসিং। কথা কি বুঝছেন? তাহলে এখন এই 11টা সংখ্যার গড়, এই যে 11টি, এই 11টার মধ্যে আবার দুইটা ভাগ, একটা হচ্ছে প্রথম 5টি, এই যে প্রথম 5টি, আর হচ্ছে শেষ 5টি। আচ্ছা, এই 11টার গড় কত? এই 11টার গড় দেওয়া আছে 60। তাহলে গড় হচ্ছে 60 আর সংখ্যা হচ্ছে 11। তাহলে 6 11 66 আর একটা শূন্য, ব্যাস। তার মানে এই 11টার, শোনেন আগের অঙ্কে এই সবগুলোর প্রথম সবগুলো সংখ্যার সমষ্টিই দেওয়া ছিল, আর এই অঙ্কে এই সবগুলো সংখ্যার গড় দেওয়া আছে। তাহলে গড়কে সংখ্যাগুলো দিয়ে গুণ করে সমষ্টি বের করতে হবে। এর মধ্যে প্রথম 5টার গড় হচ্ছে 58। তাহলে গড় হচ্ছে 58 আর সংখ্যা হলো 5টা, গুণ করেন তাহলে সমষ্টি বের হবে। 5 8 40 এর শূন্য, হাতে কত? হাতে হচ্ছে 4, 5 5 25 আর 4 29, 290। শেষ 5টার গড় হচ্ছে 56। তাহলে গড় 56, একে সংখ্যা কয়টা? 5টা, তাহলে 5 দিয়ে গুণ করেন। 5 6 30 এর শূন্য, হাতে হচ্ছে 3, 5 5 25 আর 3 28, 280। এইবার এই 290 আর 280 যোগ করেন, তাহলে 290 প্লাস 280, তাহলে কত হচ্ছে? 400 570, 570। তাহলে এই যে 570, এটা হচ্ছে প্রথম 5টা এবং শেষ 5টা, এই 10টার সমষ্টি। তাহলে এই 11টা থেকে, 11টার সমষ্টি থেকে ওই 10টার সমষ্টি বাদ দিলেই তো যে সংখ্যাটা ওর মধ্যে মিসিং আছে সেটা বের হয়ে যাবে। তার মানে ষষ্ঠ সংখ্যাটি তাহলে 660 মাইনাস 570, তাহলে শূন্য, এখানে থাকছে 9, হাতে 1, 660, তার মানে 90। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 90। এই অঙ্কের উত্তর হচ্ছে 90। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর 90। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ক্লিয়ার? সবাই উত্তর দিচ্ছেন? ওকে, এবার আমরা চলে যাচ্ছি 19 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 19, হ্যাঁ, এই যে প্রশ্ন নাম্বার 19 না, এটাকে দিয়ে রাখবেন। এই টাইপটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন এই টাইপ। গড় থেকে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন হচ্ছে এই টাইপটা। খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, সবাই একটু তাকাবেন। পি সংখ্যক সংখ্যার গড় এম। পি সংখ্যক সংখ্যা হলো পি সংখ্যক, তাদের গড় হচ্ছে এম। সংখ্যা হচ্ছে পি সংখ্যক আর গড় হচ্ছে এম। পি সংখ্যক সংখ্যার গড় এম এবং কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এন। তাহলে সবগুলো সংখ্যার গড় কত? এইবার আমাকে বলেন, সবগুলো সংখ্যার গড় চাইছে, আমাকে আপনারা উত্তর দেন এখানে সংখ্যা আছে কতটা সেটা বলেন। এখানে সংখ্যা আছে মোট কতটা সেটা বলেন। শুধু আমাকে বলেন এখানে সংখ্যা আছে কতটা, শুধু আমি সেটা জানতে চাচ্ছি।
এখানে সংখ্যা আছে কতটা? আচ্ছা, শহরে নেমেছে সন্ধ্যা, বাহ কি সুন্দর নাম। আচ্ছা, এখানে সংখ্যা আছে কতটা? দুইটা। দুইটা, হ্যাঁ সবাই উত্তর দিচ্ছেন। পি কিউ না, পি কিউ না, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যা। পি কিউ কেমনে সংখ্যা? পি প্লাস কিউ সংখ্যক, কারণ প্রথমে পি সংখ্যক সংখ্যা, পরে কিউ সংখ্যক সংখ্যা, তাহলে মোট আছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যা। তার মানে এই অঙ্কে সংখ্যার সংখ্যা হলো পি প্লাস কিউ, মানে মোট পি প্লাস কিউ সংখ্যক সংখ্যা আছে। এইটাই অনেকে বোঝে না, যেখানে সংখ্যা আছে কতগুলো। প্রথমে বলছে পি সংখ্যক সংখ্যা, পরে বলছে কিউ সংখ্যক সংখ্যা, তাহলে টোটাল সংখ্যা এখানে হলো পি প্লাস কিউ সংখ্যক। কথা কি বুঝছেন? তাহলে অঙ্কে আমাদের কি বলছে? অঙ্কে আমাদের বলছে সবগুলো সংখ্যার গড়। মানে কি? মানে এখানে সংখ্যা কতগুলো আছে, প্রথমে পি সংখ্যক, পরে কিউ সংখ্যক, তাহলে সবগুলো সংখ্যার গড় মানে হচ্ছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় চাইছে। এই প্রশ্নে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় চাইছে। তাহলে আমাকে বলেন, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড়, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড়, সংখ্যক দুইবার লিখলাম কেন, সংখ্যার গড়। তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় চাইছে। এবার আমাকে বলবেন গড় বের করতে গেলে কি লাগে? যতগুলো সংখ্যার গড় চাইছে সেই সবগুলো সংখ্যার সমষ্টি লাগবে, তাকে আমরা ভাগ করব যতগুলো সংখ্যা তত দিয়ে। তাহলে আমরা বুঝে গেছি এই অঙ্কের সংখ্যা হলো পি প্লাস কিউ সংখ্যক। এখন আমাদের কি করতে হবে জানেন? আমাদের এই পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি বের করতে হবে, মানে এই সবগুলো সংখ্যার সমষ্টি বের করতে হবে। কিন্তু একত্রিত করে সংখ্যাগুলো দেওয়া নাই, দেওয়া আছে পি সংখ্যক সংখ্যার গড়। তাহলে পি সংখ্যক সংখ্যার গড় থেকে আমরা এই পি সংখ্যক সংখ্যার যোগফল কত সেটা পাবো, কিউ সংখ্যক সংখ্যার গড় থেকে আমরা কিউ সংখ্যক সংখ্যার যোগফল কত সেটা পাবো। তাহলে পি সংখ্যক সংখ্যার যোগফল পাবো, কিউ সংখ্যক সংখ্যার যোগফল পাবো, ওই দুইটা যোগ করলে পাবো পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার যোগফল মানে সমষ্টি। তাকে আমরা পি প্লাস কিউ দিয়ে ভাগ করব। কথা কি বুঝছেন? এবার তাকান, আমরা এটাকে দুইটা, তাহলে প্রথমে হচ্ছে পি সংখ্যক সংখ্যা, আর কি কিউ সংখ্যক সংখ্যা, আর কি পি প্লাস কিউ সংখ্যক। এখন আমাকে বলেন এই পি সংখ্যক সংখ্যার সমষ্টি কেমনে বের করবেন? সমষ্টি বের করার সূত্র কি? গড় ইনটু যতগুলো সংখ্যা। এই পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এম, তাহলে গড় হচ্ছে এম, আর সংখ্যা হলো পি সংখ্যক, তাই পি দিয়ে গুণ, তার মানে পি এম। তার মানে পি এম, পিটা গুণের ক্ষেত্রে আগে পিছিয়ে ব্যাপার না, এম পি দিলেও সমস্যা নাই। তাহলে এই পি এম কি? এই পি এম হচ্ছে পি সংখ্যক সংখ্যার সমষ্টি। একইভাবে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি বের করব। কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এন, তাহলে গড় হচ্ছে এন, আর সংখ্যা হলো কিউ সংখ্যক, তাহলে কিউ দিয়ে গুণ করলে কিউ এন। এই কিউ এন হচ্ছে এই কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে আমার যদি সবগুলো সংখ্যার সমষ্টি বের করতে হয়, সরি গড় বের করতে হয়, তাহলে গড় মানে কি? সবগুলো সংখ্যার সমষ্টি। তার মানে আমার সবগুলো সংখ্যা মানে এই পি প্লাস কিউ সংখ্যক সংখ্যা। তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় যদি বের করতে হয়, তাহলে আমার এই সবগুলো সংখ্যার সমষ্টি লাগবে। তাহলে এইটা হলো পি সংখ্যক সংখ্যার সমষ্টি, এইটা হলো কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাব এই পি প্লাস কিউ, মানে সবগুলো সংখ্যার মোট সমষ্টি পাবো। তাইলে এই দুইটা আমাকে যোগ করতে হবে। তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি, সংখ্যার সমষ্টি ইজ ইকুয়াল টু এইটা যোগ এইটা, মানে পি এম প্লাস কিউ এন। এই হলো সমষ্টি, মানে সবগুলো সংখ্যার সমষ্টি। ঠিক আছে, এইবার আমাকে গড় বের করতে হবে, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড়। তো গড় মানে কি? সবগুলো সংখ্যার সমষ্টি। তার মানে এই পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে এইটা পি এম প্লাস কিউ এন, আর সংখ্যা কতটা? সংখ্যা হলো পি প্লাস কিউ সংখ্যক, তাই পি প্লাস কিউ দিয়ে ভাগ। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝছেন? অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভুল করে ফেলে, জানেন, অনেকে ভুল করে ফেলে এই যে কাকে দিয়ে কাকে গুণ করবে, না বোঝার কারণে। হ্যাঁ, না বোঝার কারণে ভুল করে ফেলে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 20 নাম্বার। 20 নাম্বারে কি বলছে দেখেন। 20 নাম্বারে বলছে এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এ। এম সংখ্যক সংখ্যার গড় এ, তার মানে প্রথমে আছে এম সংখ্যক সংখ্যা, এম সংখ্যক সংখ্যার গড় এ, এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি। তাহলে সবগুলো সংখ্যার গড় কত? আচ্ছা, তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে বলেন তো?
এম সংখ্যক সংখ্যা এবং এন সংখ্যক সংখ্যা, তার মানে এখানে টোটাল সংখ্যা হচ্ছে এম প্লাস এন সংখ্যক সংখ্যা। এইটুক বুঝতে হবে, এখানে সংখ্যা কতটা এইটাই অনেকে বোঝে না, যেখানে সংখ্যা কতটা এটাই বোঝে না। এখানে সংখ্যা হলো এম প্লাস এন সংখ্যক, এম প্লাস এন সংখ্যক সংখ্যার গড় একবারে করবো, এখন থেকে আর ওইসব লিখবো না। গড় বের করতে গেলে কি করতে হয়, এই সবগুলো সংখ্যার সমষ্টি বের করতে হয়। এখন সবগুলো সংখ্যার সমষ্টি তো আর একবারে দেওয়া নাই, এম সংখ্যক সংখ্যার গড় এ, তাহলে গড় হলো এ আর সংখ্যা হলো এম সংখ্যক, তাহলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করলাম, তাহলে এটা কি পাইলাম, এটা হলো এম সংখ্যক সংখ্যার যোগফল কত সেটা পাইলাম। এবার প্লাস এন সংখ্যক সংখ্যার গড় বি, তাহলে এন সংখ্যক সংখ্যার গড় হলো বি আর সংখ্যা হলো এন সংখ্যক, তাহলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে এটা হলো এন সংখ্যক সংখ্যার সমষ্টি। তাহলে এটা কি, এটা হলো এম প্লাস এন সংখ্যক সংখ্যার সমষ্টি, এটা হলো এম প্লাস এন সংখ্যক সংখ্যার সমষ্টি, মানে সবগুলো সংখ্যার সমষ্টি বের করে ফেলছি। তাহলে সবগুলো সংখ্যার সমষ্টিকে কি দিয়ে ভাগ করতে হয়, যতগুলো সংখ্যা তত দিয়ে, সংখ্যা কতগুলো এম প্লাস এন সংখ্যক, তাই এম প্লাস এন দিয়ে ভাগ। তাহলে এই এমটাকে আগে লিখছি, তাহলে এম প্লাস বি এন ডিভাইডেড বাই এম প্লাস এন, এটা হলো আমাদের উত্তর। এইবার আমি এটা মুছে দেই, এই হলো আমাদের অপশন বের হয়ে গেছে, দেখেন জাদুর মতো অপশন বের করে দিলাম। কত নাম্বার, কত নাম্বার অপশন উত্তর বলেন? তাহলে এম প্লাস বি এন ডিভাইডেড বাই এম প্লাস এন, এই যে 3 নাম্বার, এটা বোল্ড করাই আছে এই জন্য ঢেকে দিছিলাম, বুঝছেন, বোল্ড করাই আছে এই জন্য ঢেকে দিছিলাম। আচ্ছা 3 নাম্বার রাইট। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 21 নাম্বারে কি বলছে? আচ্ছা 21 নাম্বারে বলছে, আচ্ছা 21 নাম্বারে বলছে এক্স সংখ্যক সংখ্যার সেলের গড় বয়স, এক্স সংখ্যক সেলের গড় বয়স, তার মানে প্রথমে হচ্ছে এক্স সংখ্যক ছেলে এবং এদের গড় বয়স হচ্ছে ওয়াই, তারপর বলছে এ সংখ্যক সেলের গড় বয়স হচ্ছে বি, তাহলে সবগুলো সেলের গড় বয়স কত? তাহলে এখানে সবগুলো সেলের গড় বয়স চাইছে, তাহলে আমার কি করতে হবে, আমার সবগুলো সেলের গড়, তাহলে এখানে সেলে আছে কত সংখ্যক বলেন তো, এখানে সেলে আছে মোট কত সংখ্যক, প্রথমে এক্স সংখ্যক ছেলে, পরে হচ্ছে এ সংখ্যক ছেলে, তার মানে টোটাল সেলের সংখ্যা হচ্ছে এক্স প্লাস এ সংখ্যক, এ হলো মোট সেলের সংখ্যা, তাই না? তাহলে এখন কি করতে হবে, এই গড় সবগুলো সেলের গড় বের করতে হলে আমাকে সবগুলো সেলের বয়সের সমষ্টি লাগবে, তাহলে গড় ইজ ইকুয়াল টু সমষ্টি উপরে, তাহলে প্রথমে এক্স সংখ্যক সেলের বয়সের সমষ্টি বের করব, এক্স সংখ্যক সেলের বয়সের গড় ওয়াই, তাহলে গড় হলো ওয়াই আর সংখ্যা হলো এক্স, তাহলে গড় ওয়াই কে এক্স দিয়ে গুণ করলাম, তাহলে এটা কি, এটা হলো এক্স সংখ্যক সেলের বয়সের সমষ্টি। এবার এ সংখ্যক সেলের বয়সের গড় হচ্ছে বি, তাহলে গড় হলো বি আর সংখ্যা সেলে আছে এ সংখ্যক, তাহলে এ দিয়ে গুণ করলে এটা হলো এ সংখ্যক সেলের বয়সের সমষ্টি, তাহলে এটা হলো এক্স সংখ্যক সেলের বয়সের সমষ্টি, এটা হলো এ সংখ্যক সেলের বয়সের সমষ্টি, তাহলে এই দুটো যোগ করলে তো সবার বয়সের সমষ্টি, এই সবার বয়সের সমষ্টিকে যতগুলা ছেলে আছে তত দিয়ে ভাগ, তাহলেই তো ছেলেদের সবগুলো ছেলের বয়সের গড় চলে আসলো, তাই না? তাহলে ছেলে আছে কত সংখ্যক, এক্স প্লাস এ সংখ্যক, তাহলে এক্স প্লাস এ দিয়ে ভাগ, তাহলে এক্স ওয়াই প্লাস এ বি ডিভাইডেড বাই এক্স প্লাস এ, এইটাই আমাদের উত্তর। এইবার শ্যাডো মুছে দিচ্ছি, তাহলে দেখেন কত নম্বর, xy plus ab divided by x plus a, x y plus ab divided by x plus a, ওকে ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, তিন যুবকের গড় ওজন হচ্ছে 53 কেজি, 3 জন যুবক, আচ্ছা 3 জন যুবকের গড় ওজন হচ্ছে 53 কেজি, তাহলে এখানে লোক কয়জন মোট, লোক হচ্ছে 3 জন, এই 3 জনের গড় ওজন হচ্ছে 53 কেজি, তাহলে 53 কেজি হচ্ছে 3 জনের গড় ওজন, কারো ওজন 51 কেজির এর কম না হলে, তার মানে এদের এই 3 জনের মধ্যে কারো ওজনই 51 কেজির কম না, মানে মিনিমাম 51 হবে, কারোরই 51 কেজির কম না, এর মানে হলো প্রত্যেকের মিনিমাম 51 বা এর চেয়ে বেশি হতে পারে, কথা কি বুঝতে পারছেন? এবার বলছে তাহলে হলে একজনের সর্বোচ্চ ওজন কত কেজি হতে পারে, এই দিকে তাকান, এই যে এই টাইপের প্রশ্ন, একজনের সর্বোচ্চ ওজন কত কেজি হতে পারে, তাহলে আমাকে বলেন তো এখানে 3 যুবকের গড় ওজন 53 কেজি, তাহলে আমি কি বলতে পারি, এদিকে তাকান, আমি কি বলতে পারি 3 জনের মোট ওজন, এই গড় হলো 53 আর একে 3 দিয়ে গুণ,
3 3 9, 3 5 15, 159 কেজি। 3 জনের মোট ওজন 159 কেজি, রাইট। এখন বলছে একজনের ওজন সর্বোচ্চ কত হতে পারে। যখন এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা, যখন বলবে যে একজনের ওজন সর্বোচ্চ কত হতে পারে, তখন আপনাকে বাকি লোকগুলোকে সর্বনিম্ন ধরতে হবে যেন ওই লোকের সবচেয়ে বেশি হয়। একজনের ওজন সর্বোচ্চ কত, তাহলে এই 3 জনের মধ্যে 3 জনের যোগফল হবে 159। এই 3 জনের মধ্যে একজনের ওজন সর্বোচ্চ তখনই হবে যখন বাকি 2 জনের ওজন মিনিমাম ধরা হবে, তাহলে তো আর একজন সবচেয়ে বেশি মোটা হবে। তাহলে মাথায় রাখবেন, যখন বলবে একজনের ওজন সর্বোচ্চ কত, তখন আপনাকে ওই একজন বাদ দিয়ে বাকি যে কয়জন আছে তাদের ওজন সর্বনিম্ন ধরতে হবে। এখন সর্বনিম্ন কত ধরবেন সেটা প্রশ্নে লিমিট দেওয়া থাকবে, বলেই দিছে কারো ওজন 51 কেজির কম হতে পারে না। তার মানে সর্বনিম্ন ধরলেও কারো ওজন 51 কেজির নিচে ধরা যাবে না। তার মানে ওই বাকি 3 জনের মধ্যে যার ওজন সর্বোচ্চ হবে সে বাদে বাকি 2 জনের ওজন আমরা ধরে নিব সর্বনিম্ন, মানে 51 কেজি। 51 কেজির কম হতে পারে না, তার মানে সর্বনিম্ন হইলেও 51 কেজির চেয়ে কম ধরা যাবে না, প্রশ্নে বলা আছে। তাইলে আমরা কি বলবো যে সর্বনিম্ন ওজনধারী। আচ্ছা, আপনি এটা নোট করে কিন্তু লিখবেন যে কি করতে হবে, যে একজনের ওজনকে সর্বোচ্চ ধরতে হলে বাকি 2 জনের ওজনকে কি করতে হবে, সর্বনিম্ন ধরে সলভ করতে হবে। তাহলে সর্বোচ্চ ওজনধারী ব্যতীত অপর 2 জনের ওজন সর্বনিম্ন ধরতে হবে। আরে ওজন সর্বনিম্ন ধরতে হবে, অর্থাৎ 51 কেজি ধরতে হবে। তাহলে অপর 2 জনের প্রত্যেকের 51 কেজি, তাহলে অপর 2 জনের সমষ্টি কত? অতএব অপর 2 জনের ওজনের সমষ্টি 51 গুণ 2, 102 কেজি। অপর 2 জনের ওজনের সমষ্টি হবে 102 কেজি। তাহলে 3 জনের ওজন কত? 159 কেজি। তাহলে অপর 2 জনের ওজন যদি 102 কেজি হয়, তাহলে টোটাল 3 জনের ওজন থেকে এই হালকা 2 জনের ওজন 102 কেজি বাদ দিলে, অতএব সর্বোচ্চ ওজনধারী যে ব্যক্তি তার ওজন হবে 159 মাইনাস 102 ইজ ইকুয়াল টু 57 কেজি। ইজ ইকুয়াল টু কত? 57 কেজি। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন এই টাইপের এই প্রশ্ন হচ্ছে 2 রকম, একটু বলে দিচ্ছি। এই প্রশ্নটা 2 রকম। এই প্রশ্নটা 2 রকম কেমন? একজনের ওজন সর্বোচ্চ কত কেজি হতে পারে এটাও বলতে পারে, আবার বলবে একজনের ওজন সর্বনিম্ন কত কেজি হতে পারে। সেক্ষেত্রে আপনাকে বলবে যে কারো ওজন 51 কেজির কম হতে পারে না, এটা না বলে তখন বলবে কারো ওজন 55 কেজির বেশি হতে পারে না, এরকম বলবে। আমি একটু বলে দিচ্ছি, এই প্রশ্নটাই জাস্ট এই যে এখানে দেওয়া আছে 57, উত্তর আমি করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, দেখেন এখানে যদি বলে 3 যুবকের গড় ওজন 53 কেজি, তারপর যদি বলে কারো ওজন 56 কেজির বেশি হতে পারে না, ঠিক আছে। তাহলে একজনের ওজন সর্বনিম্ন কত হতে পারে বলেন তো? কত হবে? সর্বনিম্ন কত হতে পারে মানে 3 জন যুবকের গড় ওজন 53 কেজি, কারো ওজন 56 কেজির বেশি হতে পারে না, তাহলে একজনের ওজন সর্বনিম্ন কত হতে পারে? এই যে গড় 3 যুবকের গড় ওজন 53 কেজি, এইটুক পর্যন্ত ঠিক আছে, এইটুক নিতে হবে এই অঙ্কের জন্য। এইটুক 3 যুবকের গড় ওজন 53 কেজি।
আচ্ছা, কি অবস্থা? আচ্ছা, 47 বলছেন, অনেকে আবার 43 বলছেন, কেউ 50 বলছেন। আচ্ছা, আমরা দেখছি। দেখেন, 3 যুবকের গড় ওজন 53 কেজি। তাহলে এই 53কে আগে 3 দিয়ে গুণ করে আমরা 3 জনের বয়স মানে ওজনের সমষ্টি, 3 3 9, 3 5 15, 159 কেজি। তার মানে 3 জনের ওজনের সমষ্টি কত? 159। ওকে, ফাইন। কারো ওজন 56 কেজির বেশি হতে পারবে না। এবার বলছে একজনের ওজন সর্বনিম্ন কত হতে পারে। যখন একজনের ওজন সর্বনিম্ন ধরবেন বের করতে হবে, তখন বাকি দুইজনের ওজনকে সর্বোচ্চ ধরে নিতে হবে, কারণ বাকি দুজনের সর্বোচ্চ না হলে তোর মিনিমাম হবে না। কথা কি বুঝছেন? তাহলে আবার তার মানে বাকি দুইজনের ওজন সর্বোচ্চ ধরে নিব। তাহলে একজনের কারো ওজন আবার 56 কেজির বেশি হতে পারে না, তার মানে সর্বোচ্চ যাই ধরেন 56-র বেশি ধরা যাবে না। তার মানে যার ওজন আমরা সর্বনিম্ন বের করব সে ব্যতীত বাকি দুইজনের ওজন প্রত্যেকের 56 কেজি। তাহলে ওই দুইজনের মোট ওজন কত? 56 গুণ 2, 6 দুগুনি 12, 2, 5 দুগুনি 10 আর 1 11। তার মানে ওই দুইজন মিলে হবে 111 কেজি। এবার এই 3 জন মিলে হলো 159। ওই 159 থেকে 112 কেজি, সরি 112 কেজি বাদ দেন। 159 মাইনাস 112, তাহলে 7 4 47 কেজি উত্তর। 47 কেজি রাইট আনসার। 47 কেজি রাইট আনসার। বুঝতে পারছেন কি? তাহলে একজনের ওজন সর্বোচ্চ কত হতে পারে বা একজনের ওজন সর্বনিম্ন কত হতে পারে, এই টাইপের কোশ্চেন আসলে আপনারা সলভ করতে পারবেন আশা করছি। এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 23 নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেন এটার উত্তর কত হবে? আপনারাই বলেন 23 নাম্বারের উত্তর কত হবে? দুইজন কেন সর্বোচ্চ হবে? একজন হইলেই তো হয়। কেমনে কেমনে একজন হইলেই হয়? আপনি বলেন। একজনের ওজন যখন সর্বনিম্ন ধরতে হবে তখন ও ব্যতীত বাকিদেরকে ম্যাক্সিমাম ধরলেই তো ওরটা মিনিমাম পড়বে। আমার কথা কি বুঝছেন না? যারটা মিনিমাম হতে হবে সে বাদে সবাই ম্যাক্সিমাম হয়ে গেলেই তো ওর ভাগে কম থাকবে। বুঝছেন কি সীমান্ত? 3 জনের মধ্যে একজনের যদি মিনিমাম হতে হয়, তাহলে বাকি দুইজনের এই যে 159 কেজি, এই 159 কেজির মধ্যে তো 3 জনই আছে। তাহলে একজনের মিনিমাম তখনই হবে যখন এখান থেকে দুইজনের ম্যাক্সিমাম অংশ বাদ যাবে, এখান থেকে ম্যাক্সিমাম বাদ যাবে। এই জন্য দুইজনকেই ম্যাক্সিমাম ধরতে হবে। আরো কম হওয়া সম্ভব? কিভাবে আরো কম হওয়া সম্ভব? আরো কম কিভাবে হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। বলেন আপনি। কারণ কারো ওজন তো 56 কেজির বেশি নিতে পারবেন না, তাহলে কিভাবে আরো কম হওয়া সম্ভব? বলেন কিভাবে আরো কম হওয়া সম্ভব, আমি জানতে চাচ্ছি। কারণ কারো ওজন তো 56 কেজির বেশি নেওয়া যাবে না। তাহলে আপনি তো বাকি দুইজনকে তো ম্যাক্সিমাম ধরেই নিছেন, তাহলে আরো কিভাবে কম হওয়া সম্ভব? কাইন্ডলি প্লিজ এক্সপ্লেইন করবেন। তাহলে এখানে কি কতগুলো সংখ্যা দেখেন, এখানে বলছে x সংখ্যক সংখ্যার গড় a, b সংখ্যক সংখ্যার গড় y, c সংখ্যক সংখ্যার গড় হচ্ছে m। তাহলে সবগুলো সংখ্যার গড় কত? আমাকে প্রথমে বলেন এখানে সংখ্যা আছে মোট কতগুলো? এখানে সংখ্যা আছে মোট কতগুলো? এখানে সংখ্যা আছে, প্রথমে হলো x সংখ্যক সংখ্যা, তারপর হচ্ছে b সংখ্যক সংখ্যা, তারপর হচ্ছে y সংখ্যক সংখ্যা। তার মানে এখানে সংখ্যা আছে মোট x সংখ্যক প্লাস b সংখ্যক প্লাস y সংখ্যক। তার মানে x প্লাস b প্লাস y, এত সংখ্যক সংখ্যা আছে। এত সংখ্যক সংখ্যা আছে, কথা কি বুঝতে পারছেন? এত সংখ্যক সংখ্যা আছে। তার মানে এই সবগুলো সংখ্যার সমষ্টি যখন, সরি এই সবগুলো সংখ্যার গড় যখন বের করবেন, আপনার সবগুলো সংখ্যার সমষ্টিকে এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে গড় ইজ ইকুয়াল টু, এদিকে তাকান, তাহলে গড় ইজ ইকুয়াল টু এই সবগুলো সংখ্যার সমষ্টি। তাহলে সবগুলো সংখ্যার সমষ্টি একবারে বের করা যাচ্ছে না। x সংখ্যক সংখ্যার গড় যদি a হয়, তাহলে x সংখ্যক সংখ্যার সমষ্টি কেমনে পাবো? x সংখ্যক সংখ্যার গড় a কে a, এই সংখ্যার গড় হচ্ছে a, আর এটা কত সংখ্যক সংখ্যার গড়? x সংখ্যক। তাহলে এই গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে এটা হলো x সংখ্যক সংখ্যার সমষ্টি পাইছি। এবার b সংখ্যক সংখ্যার সমষ্টি কেমনে পাবো? b সংখ্যক সংখ্যার গড় হচ্ছে y, তাহলে গড় হলো y আর সংখ্যা হলো b সংখ্যক, তাহলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে এটা হলো b সংখ্যক সংখ্যার সমষ্টি।
এবার সি সংখ্যক সংখ্যার গড় কত এম, তাহলে গড় হলো এম, আর সংখ্যা হলো সি সংখ্যক, তাহলে গড়কে সংখ্যা যতটা তত দিয়ে গুণ করলে সি সংখ্যক সংখ্যার সমষ্টি পেলাম। তাহলে এই সমষ্টিগুলো যোগ করলে আসলে সবগুলো সংখ্যার সমষ্টি বেরোলো। তাহলে সবগুলো সংখ্যার সমষ্টি পেয়ে গেছি, এবার এই সংখ্যা দিয়ে ভাগ করব। সংখ্যা কতগুলা? সংখ্যা হলো এক্স প্লাস বি প্লাস ওয়াই। তো এটাকে যদি লিখি এইভাবে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এম ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস বি, একটু সাজায় লিখলে এরকম থাকবে। তাহলে আমি যেটা মুছে দিচ্ছি, এর তলে আমাদের উত্তর আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এম ডিভাইডেড বাই এক্স প্লাস বি প্লাস সি। এক্স প্লাস বি প্লাস সি কেন? সি সংখ্যক সংখ্যা, আচ্ছা সি সংখ্যক সংখ্যা আছে, এখানে সি হবে, এখানে সি হবে, সরি এখানে সি হবে, হ্যাঁ এখানে সি হবে। সি সংখ্যক সংখ্যা মানে এক্স সংখ্যক সংখ্যা, বি সংখ্যক সংখ্যা, আর হলো সি সংখ্যক সংখ্যা। তাহলে টোটাল সংখ্যা হচ্ছে এক্স প্লাস বি প্লাস সি, এক্স প্লাস বি প্লাস সি। তাহলে এক্স সংখ্যক সংখ্যার সমষ্টি হলো এ ইন্টু এক্স, ওয়াই সংখ্যক সংখ্যার সমষ্টি এত, সি সংখ্যক সংখ্যার সমষ্টি এত, আর নিচে ভাগ হবে এই সংখ্যা কত? এই সংখ্যা হলো এক্স প্লাস বি প্লাস সি। তাহলে এক্স প্লাস বি প্লাস সি, এক্স প্লাস বি প্লাস সি, তাহলে এখানে আমাদের সি হবে এক্স প্লাস বি প্লাস সি, এক্স প্লাস বি প্লাস সি। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, আমার ওখানে মিস্টেক হয়েছিল। সংখ্যা হচ্ছে এক্স সংখ্যক, বি সংখ্যক আর সি সংখ্যক, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে এক্স প্লাস বি প্লাস সি সংখ্যক, তাহলে ভাগ হবে এক্স প্লাস বি প্লাস সি দিয়ে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি আছে দেখেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখেন। আচ্ছা, এটার অপশন লাগবে, হ্যাঁ এটার অপশন লাগবে। আমি অপশনটা আগে থেকেই মানে হাইড করে রাখছি না, কারণ অপশন লাগবে। বলছে 10টি সংখ্যার গড় এক্স। খেয়াল করেন, 10টি সংখ্যার গড় এক্স, তার মানে প্রথমে আছে কতটি সংখ্যা? 10টি সংখ্যা। 10টি সংখ্যার গড় হচ্ছে এক্স। ওকে ফাইন। এই 10টা সংখ্যার মধ্যে মানে এদের মধ্যে মানে এই 10টা সংখ্যার মধ্যে পাঁচটি সংখ্যার গড় হচ্ছে ওয়াই এবং বাকি 5টি সংখ্যার গড় হচ্ছে জেড। তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এবং আমরা অপশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছি, একটু তাকাবেন, অপশনগুলোর মধ্যে রিলেশন কার কার মধ্যে? রিলেশন হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে। আচ্ছা, উত্তর দেখাইছি কারণ কি, এটা যেহেতু বলছে নিচের কোনটি সঠিক, এদিকে তাকান, নিচের কোনটি সঠিক, তো সেক্ষেত্রে আমার তো অপশন না দেখলে তো আমি নিচের কোনটি সঠিক কি করে বুঝবো? কারণ এখানে তো অপশন দেখেই আমাকে গেস করতে হবে, তাই না? যদি বলতো উত্তর মানে এটার অ্যান্সার কত, তাহলে অ্যান্সার বের করা যেত। বাট বলছে নিচের কোনটি সঠিক, তাহলে তো অপশন না দেখে আমি কি করে সাজাবো? তাই এটাকে আমাকে কি করে দিতে হলো, মানে কাভারটা সরাই দিতে হলো। আচ্ছা, এবার দেখেন, তাহলে বুঝতেই পারছেন অপশনগুলো দেখে আমরা বুঝতে পারতেছি রিলেশন কার কার মধ্যে? এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশন। দেখেন সব জায়গায় এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশন, তার মানে আপনি বুঝে গেছেন এখানে প্রত্যেকটা সমীকরণেই এক্স ওয়াই জেড আছে। তাহলে আপনি বুঝে গেছেন যে আমাকেও এক্স ওয়াই জেড কে কি করতে হবে? একত্র করতে হবে, মানে এক্স ওয়াই জেড এর একটা সমীকরণ প্রস্তুত করতে হবে। তাহলে দেখেন, দেখি আমরা কোনোভাবে এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করতে পারি কিনা। আপনি অপশনে দেখতে পাচ্ছেন যে এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশন বিল্ড আপ করতে হবে। এইবার আপনি অঙ্ক শুরু করলে পারে আপনার এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশন বিল্ড আপ কোনো না কোনো ভাবে চলে আসবে, আপনি জানেন। এবার বলছে 10টি সংখ্যা, টোটাল সংখ্যা 10টা, এদিকে তাকান 10টি। এই 10টা সংখ্যাকে দুইটা স্লটে ভাগ করছে, 5টি আর কি 5টি। ওকে, এইবার তাকান, এই 10টা সংখ্যার গড় কত? এই 10টা সংখ্যার গড় এক্স, তাহলে গড় হলো এক্স। একে যদি আমি সংখ্যা 10টা দিয়ে গুণ করি তাহলে 10x। এই 10x কি? এই 10x হচ্ছে 10টা সংখ্যার সমষ্টি। সমষ্টি কতটা সমষ্টি? সবগুলো সংখ্যার সমষ্টি, মানে 10টা সংখ্যার সমষ্টি, রাইট? এই 10টা সংখ্যার মধ্যে প্রথম 5টি, এদের মধ্যে প্রথম 5টি না, যে কোনো 5টি, ওকে ফাইন, সমস্যা নাই। 5টির গড় হচ্ছে ওয়াই। তাহলে এই 10টার মধ্যে 5টার গড় ওয়াই, তাহলে গড় হলো ওয়াই। আর সংখ্যা কয়টা? 5টা, তাহলে গড়কে 5 দিয়ে গুণ করলে এই 5y কি? এই 5y হলো এই 5টা সংখ্যার সমষ্টি, রাইট? এবং বাকি 5টি সংখ্যার গড় হচ্ছে জেড। বাকি 5টি সংখ্যার গড় জেড, তাহলে বাকি 5টি সংখ্যার গড় হচ্ছে জেড, আর সংখ্যা হলো 5টা, তাহলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে এই 5z কি? এই 5z হচ্ছে ওই বাকি 5টি সংখ্যার সমষ্টি, ওই বাকি 5টি সংখ্যার সমষ্টি। তাহলে আমাকে এবার বলেন তো, এইটা হলো 5টা সংখ্যার সমষ্টি আর এইটা হলো 5টা সংখ্যার সমষ্টি, তাহলে এইটুক আর এইটুক যদি যোগ করি তাহলে কি এই দুইটা মিলে 5টা 10টার সমষ্টি হবে না? হবে না, হবে না, হবে। আর এইটা কি? এটা তো 10টার সমষ্টি, তাহলে এইটাও 10টার সমষ্টি, আর এই দুইটা যোগ করলে যেটা হবে সেটাও 10টার সমষ্টি। তার মানে এইটা যা বোঝায় এই দুইটার যোগফল তাই বোঝায়। একটা রিলেশন তো এদের মধ্যে বিল্ড আপ করতে হবে। তাই আমরা লিখবো প্রশ্ন মতে
প্রশ্ন মতে 10x, এই 10x হচ্ছে 10টার সমষ্টি, আর এই 5টা আর এই 5টার সমষ্টি যোগ করলেও আমার ওই 10টার সমষ্টি হবে, তাই 10x হলো এই দুইটার যোগফলের সমান, মানে 5y প্লাস 5z। ওই পাশ থেকে 5 কমন আছে, 5 কমন নিলে y প্লাস z, এই 5 দিয়ে এই পাশে ভাগ করেন, এই 5 দিয়ে এই পাশে ভাগ করেন, বা 5 দিয়ে এই 10 কে দুইবার যায়, তাহলে এই পাশে থাকলো 2x ইজ ইকুয়াল টু y প্লাস z। এই দেখেন x y z এর মধ্যে রিলেশন চলে আসছে, তাহলে 2x ইজ ইকুয়াল টু y প্লাস z। কয় নাম্বার অপশন? 1 নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? 2x ইজ ইকুয়াল টু y প্লাস z। ওকে, তাহলে twice x ইজ ইকুয়াল টু y প্লাস z। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 25। দেখেন 25 এ কি বলছে? 25 এ বলছে তিনটি সংখ্যার গড় হচ্ছে x, যদি প্রথম দুইটি সংখ্যার গড় y হয় এবং শেষ দুইটি সংখ্যার গড় z হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? বাহ, তিনটি সংখ্যার গড় x, প্রথম দুইটি সংখ্যার গড় y এবং শেষ দুইটি সংখ্যার গড় z, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? বাহ, কি সুন্দর। এবার তাকান, তাহলে সংখ্যা হলো মোট 3টা, এই 3টা সংখ্যার মধ্যে 2টা স্লটে ভাগ করছে, তার মধ্যে আছে প্রথম 2টা আর কি শেষ 2টা। এখন আমাকে বলেন সংখ্যা হলো 3টা, তার প্রথম 2টা শেষ 2টা, তাহলে 2টা 4টা হয়ে যাচ্ছে না? 4টা হয়ে যাচ্ছে না? তো সংখ্যায় যদি 3টা হয়, তাহলে এই প্রথম 2টা শেষ 2টা মিলে 4টা হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ সংখ্যায় যে 1 2 3 সংখ্যা 3টা, এই যে 3টা সংখ্যা, এই প্রথম দুইটার গড় y, শেষ 2টা বলতে এই 2টাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই দ্বিতীয় সংখ্যাটা এই প্রথম 2টার মধ্যেও আছে, দ্বিতীয় সংখ্যাটা শেষ 2টার মধ্যেও আছে, তার মানে দ্বিতীয় সংখ্যাটা এখানেও আছে, এখানেও আছে, দ্বিতীয় সংখ্যাটা 2বার চলে আসছে, তাই 4টা সংখ্যা মনে হচ্ছে। কথা কি বুঝছেন? এবার তাকান, তাহলে আমরা কি করব? 3টি সংখ্যা, তাহলে প্রথম 3টি সংখ্যার গড় হলো x, তাহলে গড় হলো x আর সংখ্যা হলো 3টা, তাহলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে 3x। এটা কি? এটা হলো ওই 3টা সংখ্যার সমষ্টি, 3টা সংখ্যার সমষ্টি 3x, 3টা সংখ্যার সমষ্টি 3x। ঠিক আছে? এইবার এই 3টা সংখ্যার মধ্যে প্রথম 2টা, এই যে প্রথম 2টা সংখ্যার গড় y, তাহলে প্রথম 2টা সংখ্যার গড় হলো y, আর সংখ্যা কয়টা? 2টা, তাহলে 2 দিয়ে গুণ করলে 2y। এই 2y কি? এই 2y হলো প্রথম 2টা সংখ্যার সমষ্টি, গড় ইনটু সংখ্যা। শেষ 2টা সংখ্যার গড় হচ্ছে z, তাহলে শেষ 2টা সংখ্যার গড় z, আর সংখ্যা হলো 2টা, তাহলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে 2z। এটা কি? এটা হলো শেষ 2টার সমষ্টি। এই দিকে তাকান এবার। এখন আমার তো চাইছে ভাইয়া দ্বিতীয় সংখ্যাটা। আচ্ছা, এইটুক আর এইটুক যোগ করলে কি পাবো আমাকে বলতে পারবেন? এদিকে তাকান, এইটুক আর এইটুক যোগ করলে কি পাবো? এইটুক আর এইটুক যোগ করলে আমি পাবো প্রথম 3টা সংখ্যার সমষ্টি, সরি এই 3টা সংখ্যার সমষ্টি তো পাবোই, এর মধ্যে এক্সট্রা করে শোনেন, এই 2 এর মধ্যে এই সমষ্টির মধ্যেও কিন্তু দ্বিতীয় সংখ্যা আছে, এই সমষ্টির মধ্যেও কিন্তু দ্বিতীয় সংখ্যা আছে, তাহলে আমি এই দুইটা যদি যোগ করি 2y প্লাস 2z, এর মধ্যে প্রথম 3টা সংখ্যা তো আছেই, প্রথম 3টা না, মানে 3টা সংখ্যার, মানে এখানে তো সংখ্যা মোট 3টা, সেই 3টা সংখ্যা তো এর মধ্যে আছেই, মানে প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে, তৃতীয়টা আছে, দ্বিতীয়টা একবার এক্সট্রা আছে এর মধ্যে, দ্বিতীয়টা এর মধ্যে এক্সট্রা আছে। তার মানে এদিকে তাকান, তাহলে এর মধ্যে কি কি আছে? প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে 2বার, আর তৃতীয়টা আছে একবার। দেখেন বোঝেন কিনা? এর মধ্যে এই সমষ্টির মধ্যে প্রথম সংখ্যা আছে, দ্বিতীয় সংখ্যা আছে, দ্বিতীয় সংখ্যা আরেকবার আছে, তৃতীয় সংখ্যা আছে, আর এর মধ্যে কি আছে? এর মধ্যে প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে, তৃতীয়টা আছে। বুঝেন? তাহলে এখন বলেন এই সংখ্যার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আছে, দ্বিতীয়টা এক্সট্রা একবার আছে, আর এইটা হলো 3টার মধ্যে, এটার মধ্যে হচ্ছে 3টা সংখ্যার সমষ্টি আছে। তাহলে এই সমষ্টি থেকে যদি এইটা বাদ দেই, দেখেন 2y প্লাস 2z, এইটা থেকে যদি আমি 3x বাদ দেই, তাহলে কি করলাম? এইটা থেকে আমি, তাহলে এইটার মধ্যে দেখেন 1 2 3 আছে, তাহলে এইখান থেকে যদি আমি এইটুক বাদ দেই, তার মানে 1 2 3 বাদ পড়লো, তার মানে এই সংখ্যাটা কিন্তু আমার চলে আসলো। কথা কি বুঝছেন? এই জন্য আমরা এই দুইটা যোগ করে যা পাইছি, সেখান থেকে আমরা 3টা সংখ্যার সমষ্টি বাদ দিলে দ্বিতীয় সংখ্যা পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ এই সমষ্টির মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা তো আছেই, দ্বিতীয় সংখ্যাটা এক্সট্রা একবার বেশি আছে। তাহলে এইখান থেকে যদি আমি
তিনটা সংখ্যা বাদ দিয়ে দেই, তাহলে ওই এক্সট্রা সংখ্যাটা বের হয়ে যাবে, ওই এক্সট্রা সংখ্যাটা হলো দ্বিতীয়টা। কথা কি বুঝছেন? তাই আমাদের এই দুইটার সমষ্টি বের করে সেই সমষ্টি দুইটা যোগ করে, মানে এই দুইটার সমষ্টি নিয়ে আমাকে কি করতে হবে, সেই সমষ্টি থেকে সবগুলো সংখ্যার সমষ্টি বাদ দিতে হবে, তাহলে দ্বিতীয় সংখ্যা আসবে। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা। অনেকে বোঝে না যে এইভাবে কেন আসছে, দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু এত। তাহলে উত্তর হচ্ছে 2y মাইনাস 2z মাইনাস হচ্ছে 3x, 2y মাইনাস 2z মাইনাস 3x। দেখি উত্তর কত, 2y প্লাস, আচ্ছা 2y প্লাস 2z, 2y প্লাস 2z মাইনাস 3x, এই যে আমাদের উত্তর 2y প্লাস 2z মাইনাস 3x। হ্যাঁ হয়েছে এটা? তেতাল্লিশ কেজি প্লাস 50 কেজি, সর্বনিম্ন যেহেতু চাইছে কাজে 43 কেজি প্লাস 50 কেজি প্লাস 56 কেজি। সর্বনিম্ন ওজন যেহেতু 43 কেজি প্লাস 50 কেজি প্লাস 56 কেজি মিলে গড় 53 থাকে, শর্ত মিলে। পঞ্চাশ, কত নম্বর অঙ্ক ছিল এটা? এটা না, আপনি কি বলছেন? 43 কেজি, 43, 50, 56, 43, 50, 56, 7, 9, 5, 9, 14, এটা মিলে যে 149 কেজি হচ্ছে, বাট তিনজনের ওজনে গড় 153 হলে যে 159 কেজি হতে হবে। এই যে শর্ট, তিনজনের সমষ্টিতে 159 আসছে না। সীমান্ত ভাইয়া আপনি কি বুঝছেন? সর্বনিম্ন এর ক্ষেত্রেই তো, তা তিনজনের বয়স ওজনের সমষ্টি তো ভাইয়া 159 তো আসতে হবে, কারণ তিনজনের গড় যে 53, তিনজনের গড় যে 53, তাহলে 53 হলে যে তিনজনের মিলে 159, এটা তো আসতে হবে, এটা তো আগে মিলতে হবে। এটা না মিললে তো আপনি যতই এভাবে মিলেন তাহলে তো হবে না, আগে তো তাদের সমষ্টি 159 আসতে হবে, আপনি যাই ধরেন। ক্লিয়ার হয়েছে কি? আচ্ছা দেখেন, 6টি সংখ্যার গড় 6, দেখেন 6টি সংখ্যার গড় 6, যদি প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? আচ্ছা, 6টি সংখ্যার গড় 6, যদি প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? দেখেন 6টা সংখ্যা, তাহলে টোটাল সংখ্যা কতটি? টোটাল সংখ্যা হচ্ছে 6টি। তাহলে 6টি সংখ্যার গড় কত? 6টি সংখ্যার, এই 6টি সংখ্যা আর এদের গড় কত? গড়ও 6। তাহলে 6টি সংখ্যার সমষ্টি কত? বলেন বলেন, 6টি সংখ্যার গড় 6, তাহলে 6টি সংখ্যার সমষ্টি কত? তাহলে গড় হলো 6 আর গড় হলো 6 আর সংখ্যা হচ্ছে 6টা, তাহলে 6 গুণ 6 কত? 36, তাহলে সমষ্টি হচ্ছে 36। এইবার কি বলছে? প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করছে, এদিকে তাকান, প্রতিটা সংখ্যা থেকে 2 বিয়োগ করলে এটা হলো, এটা কি? এটা হচ্ছে 6টার সমষ্টি। তাহলে প্রত্যেকটা থেকে যদি 2 বিয়োগ হয়
তাহলে 6টা থেকে 6 দুগুণী টোটাল 12 বিয়োগ হবে না? এদিকে তাকান, এদিকে প্রতিটা থেকে 2 বিয়োগ করছে, তাহলে মোট সংখ্যা 6টা, তাহলে 6 দুগুণী কত? 12 না? তাহলে সমষ্টি থেকে 12 বিয়োগ হবে। তার মানে প্রতিটি থেকে 2 বিয়োগ করার পর, প্রতিটি থেকে 2 বিয়োগ করলে সংখ্যাগুলোর বিয়োগ করলে সংখ্যাগুলোর সমষ্টি হবে, ইজ ইকুয়াল টু টোটাল 36 থেকে 6 গুণ 2 বিয়োগ যাবে, মানে 12 বিয়োগ যাবে, তার মানে 24 হবে। 24 হবে কেন? কারণ প্রতিটা থেকে 2 বিয়োগ করলে 6টা থেকে তাহলে 6 দুগুণী 12 বিয়োগ হবে, তার মানে সমষ্টি থেকে 12 বিয়োগ হয়ে যাবে। প্রত্যেকটা থেকে 2, তাহলে 6টা থেকে মোট 12 বিয়োগ হয়ে যাবে সমষ্টি থেকে, তার মানে তাদের সমষ্টি হবে 24। তাইলে প্রত্যেকটা থেকে 2 বিয়োগ করার পরে সমষ্টি কত? 24। এখন তাহলে গড় কত হবে? তাহলে এখন তো সমষ্টি আর 36 নাই, 24। তাহলে এই সমষ্টিকে কি করতে হবে? যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করতে হবে, সংখ্যা 6টা, তাহলে 6 দিয়ে 24কে 4 6 24, তাহলে আমাদের উত্তর হচ্ছে এখন গড় হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? আর এইটার যদি সেন্স দিয়ে বোঝেন তাহলে এই অঙ্ক করা লাগবে না। সেটা হচ্ছে যেহেতু প্রত্যেকটা থেকে 2, এদিকে তাকান, প্রত্যেকটা থেকে 2 বিয়োগ হয়ে গেছে, তার মানে আপনি শিওর থাকবেন গড় থেকেও 2 বিয়োগ হয়ে যাবে। প্রত্যেকটা সংখ্যা থেকে যত বিয়োগ করে দিবেন, আবার বলছি, কতগুলো সংখ্যার প্রত্যেকটা থেকে যত বিয়োগ যাবে, তাহলে ওই সংখ্যাগুলোর গড় থেকেও তত কমে যাবে, সবসময়, অলওয়েজ। খুবই সিম্পল, কারণ প্রত্যেকটা থেকে 2 কমছে, তাহলে গড়েও তো 2 কমে যাবে। এমন তো না যে একজনের কমছে আর একজনের কমে নাই, তাহলে সমস্যা ছিল। বাট যেহেতু প্রত্যেকটা সংখ্যা থেকে 2 কমছে, তাহলে এদের যে গড়, সেখান থেকেও তো এভারেজে 2 কমে যাবে। তাহলে 6টি সংখ্যার গড় 6, তাহলে প্রত্যেকটা থেকে যেহেতু 2 কমে গেছে, তাহলে গড় থেকেও 2 কমে যাবে। তাহলে গড় আগে ছিল 6, কমে যাবে 2, তাহলে বর্তমান গড় হবে 4। খুবই সিম্পল। আবার যদি বলে যে প্রত্যেকটা সংখ্যার সাথে 3 যোগ করা হলো, প্রত্যেকটা সংখ্যার সাথে 3 যোগ করা হলে গড় কত হবে? তাহলে গড়ও 3 বাড়বে। তাহলে এটা নোট দিয়ে লিখবেন, যদি কতগুলো সংখ্যার প্রত্যেকটা থেকে যতটুকু বিয়োগ করা হবে তাদের গড়ও ততটুকু হ্রাস পাবে, কতগুলো সংখ্যার প্রত্যেকটির সাথে যদি কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যোগ করা হয় তাহলে তাদের গড়ও ততটুকু বৃদ্ধি পাবে। জি ওকে। তাহলে মানে সোজা কথা, প্রতিটা সংখ্যা থেকে যতটুকু কমবে গড় থেকেও ততটুকু কমে যাবে। প্রতিটা সংখ্যার সাথে যদি যতটুকু বৃদ্ধি পায় গড়ও ততটুকু বৃদ্ধি পাবে। তবে প্রত্যেকটারই কমতে হবে। এই যে যেমন প্রতিটি সংখ্যা থেকে 2 কমছে, আর সলভ তো আমি দেখাই দিলাম। আচ্ছা, এবার দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35। আচ্ছা, এটা খুবই সহজ। এর পরের অঙ্কটা একটু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মানে কয়েকবার আসছে। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত? দেখেন, মাতার বয়স কত? তাহলে প্রথমে কি কি আছে? পিতা মাতা পুত্র, এদের গড় হচ্ছে 37। দেখেন, তাহলে আমি যদি একটা কাজ করি, ফাদার প্লাস মাদার প্লাস সান, এই যে প্লাস মানে সমষ্টি, মানে পিতা মাতা এবং পুত্রের বয়সের সমষ্টি বের করতেছি। তাহলে পিতা মাতা পুত্রের বয়সের গড় 37, তাহলে গড় হলো 37। আর এখানে লোক কয়জন? পিতা মাতা পুত্র, মোট 3 জন। তাই এই গড় 37কে 3 দিয়ে গুণ করলাম। 3 7 21, 1 হাতে 2, 3 3 9 আর 2 11। তার মানে পিতা মাতা এবং পুত্রের বয়সের সমষ্টি 111 বছর। বুঝছেন কিনা বলেন? ফাদার প্লাস মাদার প্লাস সান ইজ ইকুয়াল টু 111 বছর। ক্লিয়ার? আবার পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 35, তার মানে হচ্ছে ফাদার, এই যে পিতা প্লাস সান ইজ ইকুয়াল টু হচ্ছে গড় 35। তাহলে গড় 35কে কত দিয়ে গুণ? গড় হলো 35, এটাকে 2 দিয়ে গুণ। কেন? কারণ এখানে পিতা এবং পুত্র মানে 2 জন আছে, তাই 2 দিয়ে গুণ, ইজ ইকুয়াল টু 70 বছর। এদিকে তাকান, এই 111 বছরের মধ্যে পিতা মাতা পুত্র আছে, আর এই 70 বছরের মধ্যে পিতা এবং পুত্র আছে। তাহলে আমাকে বলেন, এই 111 বছর থেকে যদি এই 70 বছর বাদ দেই, তার মানে 111 বছর থেকে 70 বাদ দিলাম, মানে কি কি বাদ দিলাম? পিতা এবং পুত্র বাদ দিলাম। তাহলে থাকলো কি? মাতা থাকলো, তার মানে মায়ের বয়স চলে আসবে। তাহলে অতএব মাদার ইজ ইকুয়াল টু, আচ্ছা এইভাবে লেখেন, তাহলে আমি এইভাবে লিখতে, তাহলে ফাদার প্লাস মাদার প্লাস সান ইজ ইকুয়াল টু 111। এর মধ্যে ফাদার প্লাস সান মানে আমি এইভাবে লিখি, এফ প্লাস এস, এসটাকে সামনে নিয়ে আসছি, ইজ ইকুয়াল টু 111। এই এফ প্লাস এস এর মান আমরা বের করছি 70, তাই এফ প্লাস এস এর পরিবর্তে বসাবো 70 প্লাস মাদার
ইজ ইকুয়াল টু 111। এই 70 এই পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে, তাহলে মাদার ইজ ইকুয়াল টু 111 মাইনাস হলো 70। তাহলে 30 100 পর্যন্ত বিয়োগ হলে 30 আর হচ্ছে 11 100, তাহলে 41 বছর। তাহলে উত্তর হচ্ছে 41 বছর। খুবই সিম্পল হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 28। 28 এ কি আছে? এই যে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখেন। আচ্ছা, 3 ভাই ও বোনের বয়সের গড় বয়স 16 বছর। 3 ভাই ও বোনের গড় বয়স 16 বছর। পিতা সহ ভাই বোনের বয়সের গড় 25 বছর। পিতার বয়স কত? এখানে একটা ভুল হয় মানুষের, যদিও অঙ্কের ভাষাটা আমারও পছন্দ হয়নি, তবুও আমি বলছি। 3 ভাই ও বোনের গড় বয়স, এখানে কয়জন লোক আছে আমাকে একটু বলবেন। এই যে জায়গায় 3 ভাই ও বোন, এখানে কয়জন লোক আছে? 3 ভাই ও বোন, এখানে কয়জন লোক আছে আমাকে একটু বলবেন কাইন্ডলি। তিন ভাই ও বোন, এখানে কয়জন লোক আছে? আচ্ছা, আচ্ছা 5 জন বলছেন, কেউ বলছেন 4 জন। আচ্ছা, পিতা সহ 5 জন। দেখেন 3 ভাই ও বোন, এইখানে লোক আছে 3 জন। যদি এই ভাষা আমার নিজেরও পছন্দ হয়নি, তবু আমি কনফিউশন ক্লিয়ার করছি। সবাই মনে করে 4 জন, সবাই মনে করে এখানে লোক আছে 4 জন, কিন্তু এখানে আছে হচ্ছে 3 জন। সবাই মনে করে এখানে লোক আছে 4 জন। কেন 4 জন? 3 ভাই ও বোন। ভাইয়া এখানে যদি বলতো 3 ভাই ও 1 বোনের বয়সের গড়, এখানে এরকম বোঝাচ্ছে 3 ভাই ও বোন মানে 3 ভাই বোন, মানে ভাই আর বোন মিলে 3 জন। এই যে 3 ভাই বোন, তার মানে এর মধ্যে 2 ভাই আছে 1 বোন আছে, অথবা 2 বোন আছে 1 ভাই আছে, আমি জানি না। বা এখানে বলছে পিতা সহ ভাই বোনের বয়সের গড়, আচ্ছা বলা নাই, 3 জন। এখানে লোক আছে কতজন? 3 জন। কথা কি বুঝছেন? এখানে যদি বলতো 3 ভাই ও 1 বোনের বয়সের গড় 16, তাহলে আপনি বলতেন 3 ভাই 1 বোন। 3 ভাই ও বোন মানে ভাই বোন মিলে 3 জন, বুঝতে হবে। যদিও এখানে আমারও মনে হয়েছিল প্রথমে যে 3 ভাই ও বোন, তার মানে 3 ভাই আর 1 বোন, কিন্তু যদি 1 বোন হতো তাহলে এরকম উল্লেখ থাকতো 3 ভাই ও 1 বোনের বয়সের গড় 16 বছর। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা বলেন? এই জিনিসটা কিন্তু ভাষাগত সমস্যা। হ্যাঁ, আচ্ছা, তাহলে অথবা এরকম বলতে পারতো 3 ভাই বোন, ভাই ও বোন না বলে 3 ভাই বোন বললে পরে আমরা সরাসরি ক্লিয়ার বুঝতাম যে হ্যাঁ ভাই বোন মিলে 3 জন, কিন্তু বলছে 3 ভাই ও বোন। 3 ভাই ও বোন মানে 3 ভাই ও বোন মানে ভাই বোন মিলে 3 জন। যদি 3 ভাই আর যদি আর একটা বোন হতো তাহলে এখানে উল্লেখ থাকতো 3 ভাই ও 1 বোনের বয়সের গড়। কথা কি বুঝছেন? ইয়েস। তাহলে আমাকে বলেন তো, এইখানে লোক আছে 3 জন, তাহলে 3 জনের মধ্যে আমি তো জানি না যে 2 জন ভাই 1 জন বোন নাকি 2 জন বোন 1 জন ভাই। আমি ধরে নিচ্ছি 2 জন ভাই 1 জন বোন ধরে নিচ্ছি। ওকে, তাহলে 3 ভাই ও বোনের বয়সের গড়, তার মানে 2 ব্রাদার, এই যে 2 ব্রাদার প্লাস সিস্টার, এই যে দেখেন 2 ব্রাদার প্লাস সিস্টার, মানে আমি এই 3 ভাই ও বোনের বয়সের গড় 16, তাহলে গড় হলো 16 আর লোক কয়জন? লোক হলো 3 জন। এই যে 2 ব্রাদার আর প্লাস 1 সিস্টার, তাহলে এই জন্য 3 দিয়ে গুণ 48 বছর। এই 48 বছর কি? ওই 3 ভাই বোনের বয়সের সমষ্টি। ওই 3 ভাই বোনের বয়সের সমষ্টি হচ্ছে 48 বছর। কথা কি বুঝছেন? 48 বছর। এইবার বলছে পিতা সহ ভাই বোনের বয়সের গড়। পিতা সহ ভাই বোন, এই ভাই বোন মানে সব ভাই বোন, মানে এবার যে বয়সের গড় 25 বলছে, এই যে পিতা সহ ভাই বোনের বয়সের গড় 25 বছর। এখানে ভাই বোন কয়জন আছে? সব ভাই বোন আছে, মানে পিতা সহ সব ভাই বোনের বয়সের গড় 25 বছর। তাহলে আমাকে বলেন এই যে বয়সের গড় 25, এখানে কি ফাদার আছে? ফাদার আছে, 2 ব্রাদার আছে, প্লাস সিস্টার আছে, তাহলে এখানে লোক আছে 4 জন। 2 ব্রাদার 1 সিস্টার আর ফাদার, মোট 4 জন। এদের বয়সের গড় 25 আর লোক সংখ্যা 4, তাহলে এদের বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর। এখন অঙ্কে চাইছে ফাদারের বয়স কত। তাহলে আমাকে বলেন এই যে 2 ব্রাদার প্লাস সিস্টার, এই টুকের মান হলো 48, তাহলে আমি যদি তাহলে এখানে ফাদার থেকে গেল আর এই টুকের মান হচ্ছে 48, আর এটা কত? এই যে এই তিনটা, এই টুক সমান আবার 100 বছর,
তাহলে এইটুকের মান আমাদের জানা 48, তাহলে ওই পাশে আছে 100, এই 48 বিয়োগ করে দেন, তাহলে ফাদার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 48 ইজ ইকুয়াল টু 52 বছর। তাহলে ফাদারের বয়স হচ্ছে 52 বছর। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আরে সহজে বোঝেন, এর মধ্যে এই 48 বছরের মধ্যে 3 ভাই বোনের বয়স আছে, আর এই 100 বছরের মধ্যে 3 ভাই বোনের বয়সও আছে, বাবার বয়সও আছে। তাহলে 100 থেকে ওই 3 ভাই বোনের বয়স বাদ দিলেই তো বাবার বয়সটা থেকে যাচ্ছে, তাই এখান থেকে সরাসরি এটা বাদ, এত মানটান না বসালেও চলবে। কথা কি বুঝছেন? ওকে, আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় আসার মতো প্রশ্নটা। হ্যাঁ, পরীক্ষায় আসার মতো এই কোশ্চেনটা। কি বলছে? পিতা ও 3 পুত্রের গড় বয়স অপেক্ষা মাতা ও 3 পুত্রের গড় বয়স 2 বছর কম। পিতা ও 3 পুত্রের গড় বয়স অপেক্ষা, আগে মূল বিষয় বোঝাবো, পরে এটা আমি আরো সহজে করে দিব, সমস্যা নাই। পিতা ও 3 পুত্রের গড় বয়স অপেক্ষা মাতা ও 3 পুত্রের গড় বয়স 2 বছর কম। তাহলে আমাকে বলেন, এই যে 2 বছর কম, এটা কি? এটা হলো গড় বয়স, মানে পিতা ও 3 পুত্রের গড় বয়স নিলে যা হবে গড়, এই পিতা ও 3 পুত্রের গড় বয়সের গড়, সেই গড় বয়স অপেক্ষা মাতা ও 3 পুত্রের গড় বয়স 2 বছর কম। মানে কি জানেন? পিতা এবং 3 পুত্রের গড় বয়স নিব, মাতা এবং 3 পুত্রের গড় বয়স নিব, এই দুইটা গড় বয়সের পার্থক্য হলো 2 বছর। আমি বুঝাইতে পারছি কিনা বলেন? আমি একবারে লিখছি প্রশ্ন মতে। তাহলে প্রথমে গড় কেমনে বের করেন? পিতা ও 3 পুত্র, তাহলে আমি কি লিখতে পারি? ফাদার প্লাস 3 সন ডিভাইডেড বাই 4। এটা কি? এটা কি বলেন তো? এটা কি? এটা কি? এটা হলো পিতা এবং 3 সনকে একবারে রেখে দিছি, 3 সনকে, কারণ এই 3 সনের কিছু চাইনি, এই জন্য 3 সনকে 3 ইন্টু সন লিখে দিছি একবারে। মানে এর মধ্যে 3 সনের বয়স আছে। অনেকে বলবেন যে সনগুলোর বয়স কি সমান, যে আপনি 3 ইন্টু 1 সন লিখে দিলেন? সমান না হোক, আমি ধরে নিছি 3 জনের বয়স সমান, ধরে নিছি 3 জনই যমজ, একদিনে হয়েছে, হতে পারে না? এখানে ওইটা লাগবে না, কারণ এই 3 সন এখানেও আছে, ওই 3 সন ওখানেও আছে, এটা কেটে যাবে, এই জন্য লাগবে না। আমি ধরে নিলাম যে ওরা 3 জন যমজ। তাহলে ফাদার প্লাস 3 সন ডিভাইডেড বাই 4, তার মানে এইটা হলো কি জানেন? এটা হলো পিতা এবং 3 পুত্রের বয়সের গড়। এটা হলো পিতা এবং 3 পুত্রের বয়সের গড়। ইয়েস। এবার বলেন, মাদার প্লাস 3 সন ডিভাইডেড বাই 4, এটা কি? মাদার প্লাস 3 সন, এটা কি? ডিভাইডেড বাই 4, এটা হলো মাতা এবং 3 পুত্রের বয়সের গড়। এই যে এটা হলো মাতা এবং মাতার বয়স প্লাস 3 পুত্রের বয়স, নিচে 4 দিয়ে ভাগ করছি কেন? কারণ উপরে লোক আছে 4 জন, এই যে মাতা 1 জন আর 3 জন 4 জন, এখানে পিতা 1 জন আর 3 জন 4 জন, তাই 4 দিয়ে ভাগ। তাহলে এটা হলো পিতা এবং 3 পুত্রের বয়সের গড়, এটা হলো মাতা এবং 3 পুত্রের বয়সের গড়। এই পিতা এবং 3 পুত্রের বয়সের গড় আর মাতা এবং 3 পুত্রের বয়সের গড়ের ডিফারেন্স হলো 2। এটাই হলো প্রশ্ন মতে, একবারে এইটাই হলো প্রশ্ন মতে। বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের লসাগু কত? 4। তাহলে এখান থেকে ফাদার প্লাস 3 সন মাইনাস এই 4 মাদার, এই মাইনাস প্লাসে মাইনাস 3 সন ইজ ইকুয়াল টু 2। এই 3 সন কাটা। এইবার এই ফাদারের বয়স আমাদের দেওয়া আছে হচ্ছে 32 বছর, আর এই মাদারের বয়স বের করতে হবে, রেখে দেন। আর এই 4 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, এই 4 ওই পাশে 2 এর সাথে গুণ হয়ে 4 গুণ 2 হবে। তাহলে এই পাশে থাকতেছে 32 মাইনাস মাদার ইজ ইকুয়াল টু 4 দুগুণী 8। মাদারের বয়স বের করবেন, তাহলে মাইনাস এম রেখে দেন, ওই পাশে আছে 8, এই প্লাস 32 ওই পাশে গেলে মাইনাস 32, তাহলে মাইনাস এম ইজ ইকুয়াল টু 32 থেকে 8 গেলে মাইনাস 24, এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এম ইজ ইকুয়াল টু 24। এম এ আমরা মাদার ধরছি, তাহলে মাদারের বয়স 24। এইটুক করতে কি আপনার খুব কষ্ট হবে? আই ডোন্ট থিঙ্ক সো। আমি অবশ্যই শর্টকাটে করে দিব, কিন্তু এইটুক করতে আপনার খুব কষ্ট হবে না, খুব কষ্ট হবে না, আমি আশা করছি। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন এই অঙ্কটা আমরা একটু মানে কনসেপ্ট অ্যাপ্লাই করবো, এর ভেতরে কি ঘটলো। এটা তো আমাদের গাণিতিক ভাবে সলভ করলাম। দেখেন, আমাকে বলেন, একটু দেখি তাকাবেন। পিতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা ও 3 পুত্রের বয়সের গড় 2 বছর কম।
তাহলে এখানে লোক আছে কয়জন? পিতা এবং 3 পুত্র, এখানেও 4 জন লোক, মাতা ও 3 পুত্র, এখানেও 4 জন লোক। বুঝছেন? মুছে দিচ্ছি। হ্যাঁ, কেমনে বাল্য বিবাহ হলো? মাতার বয়স 24 বছর, ও আচ্ছা, 3 জন পুত্র হয়ে গেছে 24 বছরে, তাই তো? হোক, সমস্যা আর কি। এবার দেখেন, একটু তাকাবেন প্লিজ। তাহলে কি বলতে চাচ্ছিলাম, পিতা প্লাস 3 সন, মাতা প্লাস 3 সন। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এদিকে। এদের বয়সের গড়ের চেয়ে এদের বয়সের গড় 2 বছর কম। একটু তাকাবেন প্লিজ। এদের বয়সের গড় কয় বছর কম? 2 বছর কম। গড় 2 বছর কম। গড় 2 বছর কম মানে কি? এখানে লোক আছে কয়জন? 4 জন। এদিকে তাকান, এখানে লোক আছে 4 জন। তাহলে গড় প্রত্যেকে, গড় মানে তো প্রত্যেকে, তাহলে গড় 2 বছর কম মানে টোটাল হলো, এখানে লোক আছে 4 জন, তাহলে গড় যদি 2 বছর কম হয়, তাহলে 4 জনের মোট কম কত হবে? 4 গুণ 2, 8 বছর কম। তার মানে এদের চেয়ে এদের গড় 2 বছর কম মানে হলো এদের সমষ্টির চেয়ে ওদের সমষ্টি 4 দুগুণী 8 বছর কম। 8 বছর কম। এখন আমাকে বলেন, এই জায়গা আর এই জায়গার মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট করছে কে? এখানেও 3 সন আছে, এখানেও 3 সন আছে, মানে সনের বয়সগুলা, মানে পুত্রের বয়সগুলা এখানে আর এখানে কোনো পার্থক্য ক্রিয়েট করে নাই, কারণ এখানেও 3 জন সান, এখানেও 3 জন সান, মানে সানগুলো মানে এই জায়গায় আর এই জায়গায় যে সমষ্টিটা, তো এখানে আর এখানে যে পার্থক্য তৈরি হয়েছে, এই পার্থক্যটা ক্রিয়েট করছে মাদার। কেন? কারণ এখানেও 3 জন সান, এখানেও ওই 3 জন সান, তার মানে সানগুলো আমাদের পার্থক্য ক্রিয়েট করে নাই, পার্থক্য ক্রিয়েট করছে মাদার। তাহলে ওখানে বয়স গড়ে 2 বছর কমে গেছে, তার মানে টোটাল 4 জনের কমে গেছে 4 দুগুণী 8 বছর। এই 8 বছর কমে গেছে কার জন্য? মাদারের জন্য। তার মানে এই 8 বছর কমানোর জন্য দায়ী হলো মাদার। এর দ্বারা বোঝায় মাদার ফাদারের চেয়ে 8 বছর ছোট। এর দ্বারা বোঝায় মাদার ফাদারের চেয়ে 8 বছর ছোট। তাহলে ফাদারের বয়স যদি 32 হয়, ওই ফাদারের বয়স 32 থেকে মাদার 8 বছর, যেহেতু মাদার ছোট, তাহলে 8 বিয়োগ করতে হবে, তাহলে মাদার ইজ ইকুয়াল টু 24 বছর। এদিকে একদমই সিম্পলি আপনি বের করে ফেলতে পারবেন। 3টা ছেলে হয়ে গেছে, এটা কোনো কথা? 3টা ছেলে হতেই পারে। আমি তো বললামই যে এমনও হতে পারে যে 3 জন যমজ। 3 জন যমজ হলে 3টা ছেলে, তো তাদের তো টাইম বেশি লাগেনি, 1 বছরে তাদের 3টা ছেলে হয়ে গেছে। 3 জন যমজ হতে পারে, বা 2 জন যমজ, 1 জন সিঙ্গেল, তাহলে তো 3টা হতে বেশি সময় লাগবে না, তাই না? এটাকে আপনি পজিটিভ ভাবে চিন্তা করেন, তাহলেই হইলো, তাহলে আর বাল্য বিবাহ মনে হবে না। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি বুঝছেন এই কনসেপ্টটা? কি বুঝছেন এই কনসেপ্টটা? কি বুঝছেন এই কনসেপ্টটা? কি বুঝছেন এই কনসেপ্ট? এটা কিন্তু দারুণ কনসেপ্ট, যে পিতা এবং 3 পুত্র আর মাতা এবং 3 পুত্র। পিতা এবং 3 পুত্রের গড় বয়সের চেয়ে মাতা এবং 3 পুত্রের গড় বয়স কম। কয় বছর? 2 বছর। তাহলে গড় 2 বছর কম, তাহলে 4 জনের মোট কম কত? তাহলে গড় হলো 2 বছর গড়ে কম, তাহলে 4 জনের মোট কমবে হলো 4 দুগুণী 8 বছর। তাহলে এই যে মোট 8 বছর কমে গেছে, মানে এখানকার তুলনায় ওখানে মোট 8 বছর কম। তাহলে এই যে কম হয়েছে এখান থেকে ওখানে 8 বছর, এই কম হয়েছে কার জন্য? মাদারের জন্য, এই পুত্রগুলোর জন্য হয়নি, কারণ পুত্রগুলো তো এখানে উপস্থিত, এখানে উপস্থিত, তার মানে ওদের বয়সটা এখানে আর ওখানে ইফেক্ট ফেলেনি, কম বেশিতে ইফেক্ট ফেলেনি। তাহলে মাদারের বয়সটা হলো, তার মানে ওখানে 8 বছর কমার জন্য দায়ী হলো মাদার। তার মানে মাদার হচ্ছে 8 বছর ছোট কার চেয়ে? পিতার চেয়ে। তাহলে পিতার বয়স থেকে 8 বছর বাদ দিলেই মাতার বয়স বেরোবে। ক্লিয়ার হচ্ছে না বিষয়টা? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, পিতা ও 4 পুত্রের বয়সের গড় মাতা ও 4 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 60 বছর হলে মাতার বয়স কত? আচ্ছা, এখানে লোক কতজন? পিতা ও 4 পুত্র, মানে ফাদার প্লাস 4 সন। হ্যাঁ, আর এখানে কি? মাদার প্লাস 4 সন। তাহলে কি বলছে? এই ফাদার প্লাস 4 সনের চেয়ে মাদার, আচ্ছা এখানে তো ফাদার দিয়ে দিছি, সরি, মাদার প্লাস 4 সন। এখানে এদের গড় বয়সের চেয়ে এদের গড় বয়স 2 বছর কম, তাহলে গড় 2 বছর কম হলে এখানে লোক আছে কয়জন?
মাদার একজন, 4 পুত্র, মোট 5 জন, তাহলে টোটাল কম হলো 5, গড় হলো 2 বছর আর লোক 5, গড় 2 বছর কম আর লোক হলো 5 জন, তাহলে 5 দুগুণী 10 বছর কম। তার মানে এখানকার তুলনায় ওখানে মোট 10 বছর কম। এই যে মোট 10 বছর কম হয়েছে এর জন্য দায়ী কিন্তু এই পুত্র না, কারণ পুত্র এখানেও 4 জন ওখানেও 4 জন, কাটা চলে যাবে। তাহলে এই 10 বছর কমানোর জন্য দায়ী হলো মাদার। তার মানে মাদার হলো ফাদারের চেয়ে 10 বছর ছোট। তার মানে ফাদারের বয়স থেকে মাদারের বয়সটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে ফাদার হলো 60, সেখান থেকে 10 বছর বাদ দিলে মাদারের বয়স হচ্ছে 50। ক্লিয়ার বিষয়টা? মাদারের বয়স 50। ক্লিয়ার? ওকে, আচ্ছা এই অঙ্কটা মূল নিয়মে আমরা করতে পারবো না? অবশ্যই পারবো। এই যে উত্তর আমি বের করে দিলাম, ঠিক আছে? তাহলে দেখেন প্রথমে কি লিখবো, ফাদার প্লাস 4 সন ডিভাইডেড বাই 5। এই যে পিতা এবং 4 পুত্রের বয়সের সমষ্টি 5 দিয়ে ভাগ। কেন? কারণ এখানে তো মোট লোক 5 জন, তাহলে 5 জনকে 5 দিয়ে ভাগ করলে এটা হলো পিতা এবং 4 পুত্রের বয়সের গড়, রাইট? এবার মাদার প্লাস 4 সন, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করলে এটা হলো মাতা এবং 4 পুত্র মানে মোট 5 জনের বয়সের গড়। এই পিতা এবং 4 পুত্রের বয়সের গড়ের চেয়ে এই মাতা এবং 4 পুত্রের বয়সের গড় 2 বছর কম, মানে এই গড়ের সাথে এই গড়ের বিয়োগ ফল হলো 2, তার মানে -2। এটা হলো প্রশ্ন মতে। এইটুক বুঝতেন কিনা বলেন? এই অঙ্কের এইটুক বুঝতে পারলে অঙ্ক শেষ, ঠিক আছে না? যে পিতা ও 4 পুত্রের বয়সের গড়, মাতা ও 4 পুত্রের বয়সের গড়, এদের ডিফারেন্স 2। কেন? অঙ্কে বলা আছে পিতা ও 4 পুত্রের বয়সের গড়, মানে এইটা মাতা ও 4 পুত্রের বয়সের গড়ের চেয়ে 2 বছর বেশি, মানে এই অংশটা এই অংশের চেয়ে 2 বছর বেশি, মানে এই অংশের সাথে এই অংশের পার্থক্য 2। ক্লিয়ার? ক্যালকুলেশন করতে 5 লসাগু। এখানে ফাদার প্লাস 4 সন মাইনাস মাদার, এই মাইনাস প্লাসে -4 সন ইজ ইকুয়াল টু 2। 4 সন ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে ফাদার মাইনাস মাদার, এই 5 ওই পাশে যায় 2 দিয়ে, 2 এর সাথে গুণ হয়ে 5 দুগুণী 10। এই যে ফাদারের বয়স দিয়ে আছে 60 বছর, তাহলে এটা 60 মাইনাস মাদার ইজ ইকুয়াল টু 10। তাহলে 60 ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে থাকবে -m, ওই পাশে আছে 10, এই 60 ওই পাশে যায় -60, তাহলে -m ইজ ইকুয়াল টু -50, মাইনাস মাইনাস ক্যান্সেল, m ইজ ইকুয়াল টু 50, মানে মাদারের বয়স 50 বছর। ক্লিয়ার বিষয়টা? হয়েছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন পিতা ও 2 পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা ও উক্ত 2 পুত্রের বয়সের গড় 2 বছর কম। মাতার বয়স 24 বছর হলে পিতার বয়স কত? অঙ্কটা কিন্তু ঘুরাই দিছে, অঙ্কটা এবার ঘুরাই দিছে। পিতা ও 2 পুত্রের বয়সের গড়, তার মানে এইখানে আছে পিতা ও 2 পুত্রের বয়সের গড়, মানে ফাদার প্লাস 2 সন। এই যে গড় অপেক্ষা মাতা ও উক্ত 2 পুত্র, মানে এই ফাদারের সাথে যে 2 পুত্রের কথা বলছে ওই 2 পুত্র, মাতা মানে মাদার ও 2 পুত্রের বয়সের গড় 2 বছর কম, 2 বছর কম। তার মানে এই গড়ের চেয়ে, মানে এদের বয়সের গড়ের চেয়ে এদের বয়সের গড় 2 বছর কম। এবার তাকান, এখানে লোক আছে কয়জন? 3 জন, তাহলে গড় 2 বছর কম হলে 3 জনের মোট কত কম? 3 দিয়ে গুণ, মানে মোট 6 বছর কম। 6 বছর কম, এর মানে হলো এখানকার এখানে বয়সের সমষ্টির তুলনায় এখানে বয়সের সমষ্টি 6 বছর কম। তাহলে এই যে এখানকার তুলনায় এখানে যে সমষ্টি, মানে মোট যে 6 বছর কম, গড় 2 বছর কম, মানে টোটাল 6 বছর কম, কারণ লোক 3 জন না, 3 দিয়ে গুণ না, বুঝছেন? তাহলে এই যে 6 বছর কম, এই 6 বছর কমানোর জন্য দায়ী কে? পুত্ররা দায়ী না, কারণ পুত্র তো এখানেও ছিল এখানেও ছিল, তাহলে দায়ী হলো মাদার। তার মানে মাদার হচ্ছে ফাদারের চেয়ে 6 বছরের ছোট। তাহলে মাদার হলো ফাদারের চেয়ে 6 বছরের ছোট, এর মানে বোঝায় ফাদার হচ্ছে মাদারের চেয়ে 6 বছরের বড়। তাহলে অঙ্কে এবার মাতার বয়স দিয়ে আছে 24, তাহলে মাতার বয়স 24-এর সাথে 6 বছর যোগ করলেই তো এবার পিতার বয়স পেয়ে যাবো। আমার কথা কি বুঝছেন? এবার হচ্ছে উত্তর 30। ঠিক আছে, ওকে। তাহলে এটা আপনারা মূল নিয়মে কিভাবে করবেন? এই যে উত্তর 30, এই যে দেখেন। তাহলে কি বলছে? পিতা ও 2 পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা ও উক্ত 2 পুত্রের বয়সের গড় 2 বছর কম। তাহলে প্রথমে হলো পিতা ও 2 পুত্রের বয়সের গড়, তাহলে ফাদার প্লাস 2 সন ডিভাইডেড বাই 3। কেন 3? কারণ উপরে ফাদার এবং 2 সন, মানে 3 জন লোক না, তাহলে 3 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে পিতা ও 2 পুত্রের বয়সের গড়, রাইট? এবার অপেক্ষা মাতা ও উক্ত 2 পুত্র, মাতা মানে মাদার আর 2 পুত্র মানে 2 সন ডিভাইডেড বাই 3, তাহলে এটা হলো মাতা ও 2 পুত্রের বয়সের গড়। এই গড় আর এই গড়ের পার্থক্য 2। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ, এটাই হলো প্রশ্ন মতে।
তাহলে এখানে লসাগু কত? লসাগু 3। তাহলে এখানে ফাদার প্লাস 2 সন মাইনাস মাদার মাইনাস প্লাসে মাইনাস 2 সন ইজ ইকুয়াল টু 2। 2 সন কাটা, এখানে হচ্ছে ফাদার মাইনাস মাদার ইজ ইকুয়াল টু এই 3 ওই পাশে 2 এর সাথে গুণ হয়ে 3 দুগুণে 6। ফাদারের বয়স চাইছে, মাদারের বয়স 24 দেওয়া আছে, তাহলে ফাদার ইজ ইকুয়াল টু এই 24 ওই পাশে যায় যোগ হবে, তাহলে 6 প্লাস 24 ইজ ইকুয়াল টু 30। এটাই আমাদের উত্তর। ক্লিয়ার কিনা বলেন? ওকে, ভেরি সিম্পল। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলছে দেখেন, নেক্সট কোশ্চেনে কি বলছে? নেক্সট কোশ্চেনে বলছে 32 নম্বর, খেয়াল করেন। সবাই বুঝতে পারছেন? গড় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রাইমারিতে গড় থেকে প্রশ্ন সাধারণত হয়। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, 3 বছর আগে 2 বোনের বয়সের গড় ছিল 24 বছর। 3 বছর আগে, প্রথমে অতীতের ইনফরমেশন, সংখ্যা রেখার কনসেপ্ট আবার ব্যবহার করতে হবে। 3 বছর আগে 2 বোন, মানে লোক হলো 2 জন, 2 বোনের বয়সের গড় ছিল 24 বছর। গড় 24 বছর ছিল। বর্তমানে 2 বোন ও তাদের এক ভাইয়ের গড় বয়স হচ্ছে 25 বছর। বলছে ভাইয়ের বর্তমান বয়স কত? সমস্যা নাই, সংখ্যা রেখা আঁকাই ফেলবো, যেহেতু অতীত বর্তমান আছে। একটু তাকাবেন প্লিজ। তাহলে প্রথমেই কিন্তু 2 বোনের কি বয়স দেওয়া আছে? 3 বছর আগের বয়স, তার মানে এটা হচ্ছে 3 বছর। এটা হলো বর্তমান, এখান থেকে 3 বছর আগে। কয় বোন? 2 বোন। এদিকে তাকান, এই যে 2 বোনের বয়সের গড় 24, তাহলে 2s মানে 2 সিস্টার, এই যে 2 সিস্টার, এদিকে তাকান, 2 বোন মানে 2s মানে 2 সিস্টার, এদের সমষ্টি কত? 24 গুণ 2 ইজ ইকুয়াল টু 48 বছর। এই 48 বছর সমষ্টি, এদিকে তাকান, এই 48 বছর সমষ্টি হচ্ছে 2 বোনের বর্তমান থেকে 3 বছর আগে। এদিকে তাকান, এইখানে না অনেকে ভুল করে ফেলে, বোঝে না কি করবে। এখন আমাকে বলেন, এই জায়গা থেকে যদি আপনি বর্তমানে যেতে চান, তাহলে এই 48 এর সাথে কত যোগ করতে হবে বলেন তো, প্লিজ বলবেন। এই 48 এর সাথে কত যোগ করে আমি এখানে যাব বলেন কাইন্ডলি, আমি জানতে চাচ্ছি। ছয় যোগ করবো না 3 যোগ করব? আচ্ছা, অনেকেই মত দিচ্ছেন 6 যোগ করতে হবে। ইয়েস, এই 48 এর সাথে আমাকে 6 যোগ করে এখানে যেতে হবে। অনেকে বলবেন কেন ভাই, এখানে তো 3 বছর আগে ছিল, তাহলে এর সাথে 3 যোগ করতেছেন না কেন? ভাইয়া, এই 48 বছরের মধ্যে না 2 জনের বয়স আছে, 2 বোনের বয়স। তাহলে এখান থেকে যখন, তাহলে এটা তো একজনের বয়স না, এটা তো 2 জনের বয়স। তাহলে এখান থেকে যখন এখানে যাব, তখন কি একজন যাবে না 2 জনই এখানে যাবে? 2 জনই যাবে। তার মানে এখানে যেহেতু 2 জন আছে, প্রত্যেকের বয়সের সাথে 3 বছর যোগ হবে। প্রত্যেকের বয়সের সাথে যদি 3 বছর যোগ হয়, তাহলে 2 জনের জন্য 3 3 6 যোগ হবে। তার মানে এখানে 2 সিস্টারের বয়স হবে 48 প্লাস 3 গুণ 2। এই যে 3 গুণ 2, কেন 3 গুণ 2? কারণ 2 সিস্টার। আর আমি তো এখানে প্রত্যেক সিস্টারের ইন্ডিভিজুয়াল বয়স নিচ্ছি না, সমষ্টি নিচ্ছি। এটা 48 তো 2 জনের সমষ্টি। তাহলে এখান থেকে যখন এখানে যাব, প্রত্যেকেই তো 3 3 বছর বাড়বে। তাহলে 2 জনের বাড়বে কত? 3 দুগুণে 6 বছর। তাহলে 48 যোগ 6 54 বছর। তার মানে 54 বছর হচ্ছে 2 সিস্টারের বর্তমান বয়সের সমষ্টি। অথবা যদি আপনি মনে করেন যে ভাই আমি এভাবে কেন করব, আমি 3 বছর আগে বয়সের গড় ছিল 24, তাহলে প্রত্যেকের ছিল 24 3 বছর আগে, তাহলে প্রত্যেকের বয়স এখন 24 এর সাথে 3 যোগে 27 হবে। তাহলে 2 জনের 27, তাহলে 27 যোগ 27 তাও 54 হবে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে ইচ্ছা করেন। প্রত্যেকের বয়স আগে ছিল 24, গড়ে 24, তাহলে 24। তাহলে 3 বছর আগে যদি 24 থাকে, তাহলে বর্তমানে মানে এখানে, তাহলে 24 এর সাথে 3 যোগ হয়ে প্রত্যেকের বয়স 27, তাহলে 27 গুণ 2 27 2 54, এভাবেও হবে। তাহলে আমি বের করে ফেলছি, বর্তমানে 2 বোনের বয়স হচ্ছে 54 বছর, যোগফল। এবার বলছে বর্তমানে 2 ভাই ও তাদের 2 বোন ও তাদের এক ভাইয়ের বয়সের গড় হচ্ছে 25। এই যে বয়সের গড় 25, এদিকে তাকান, এই যে বয়সের গড় 25 বর্তমানে, এই 25 গড়ের মধ্যে কয়জন আছে? এই 25 গড়ের মধ্যে বর্তমানে কিন্তু এটা
টু সিস্টার আছে প্লাস ব্রাদার আছে একজন, টু সিস্টার প্লাস ব্রাদার, অন ব্রাদার, এদের বয়সের গড় 25 আর এখানে লোক আছে 3 জন, তাই 3 দিয়ে গুণ, তার মানে 3 25 75, এই 75 বছর হচ্ছে বর্তমানে 3 ভাই বোনের মানে 2 বোন এবং 1 ভাইয়ের বয়সের সমষ্টি। তাহলে বলেন এই 75 বছরের মধ্যে 2 বোন 1 ভাই আছে, তাহলে এই 75 বছর থেকে যদি 2 বোনের বয়স মানে 2 সিস্টার, এই যে 2s এর মান যদি 54 বিয়োগ করে দেই তাহলে তো ভাইয়ের বয়সটা চলে আসবে। তাহলে অতএব ভাইয়ের বয়স 75 মাইনাস 54, তাহলে অতএব ভাইয়ের বয়স, অতএব ভাইয়ের বয়স, কি করছি সংখ্যা, 75 মাইনাস 54, তাহলে কত, 1 2 21 বছর, তাহলে ভাইয়ের বয়স হচ্ছে 21 বছর। ক্লিয়ার? 2 বোন তো, হ্যাঁ 2 বোনই তো, ঠিকই তো দিছি না, ভুল তো হয়নি, ঠিকই তো আছে, 2 বোনই তো দিলাম। হ্যাঁ 21 বছর, 21 বছর, এই যে উত্তর আমি করে দিছি। ক্লিয়ার হয়েছে কিনা বলেন, ক্লিয়ার হয়েছে কিনা? খুবই মানে এগুলো অঙ্ক কিন্তু মানে পরীক্ষা আসার মতো। এখন এই প্রশ্নে যদি এরকম বলতো ভাইয়ের বয়স, ভাইয়ের বর্তমান বয়স না আছে, যদি বলতো 7 বছর পরে ভাইয়ের বয়স কত, এই অঙ্কটাই জাস্ট একদম সেম থাকবে, লাস্টে খালি বলবে 7 বছর পরে ভাইয়ের বয়স কত, তাহলে কিন্তু আমরা এইটাই করতাম, ভাইয়ের বর্তমান বয়স বের করে তার সাথে 7 যোগ করতাম, মানে এই যে 21 বছর বর্তমান বয়স, অতএব 7 বছর পর হবে হচ্ছে 21 যোগ 7 ইজ ইকুয়াল টু 28 বছর, এটা করতাম। ও না, ঠিক আছে, তাহলে বুঝছেন এই টাইপের প্রশ্ন আসলে পারবেন না, তাহলে বর্তমান চাক, ভবিষ্যৎ চাক, যাই চাক আপনি করতে পারবেন, বা অতীত চাক, মানে বর্তমান বের করে এবার ভবিষ্যৎ চাইলে যোগ করবেন, অতীত চাইলে বিয়োগ করে দিবেন। ওকে, নেক্সট 33 নম্বরে কি বলছে দেখেন, কি বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের গড় 23 বছর। ওকে, 3 বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর হলে পিতা ও পুত্রের বর্তমান গড় বয়স 23 বছর। 3 বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর হলে, এখানে মনে হয় পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সের গড়, এখানে মনে হয় 2 পুত্র থাকবে, কথাটা উল্লেখ থাকবে, 2 পুত্র কথাটা উল্লেখ আসবে। এটা কত নম্বর প্রশ্ন? 33। আমি একটু উত্তরটা জাস্ট একটু দেখে নিচ্ছি, হ্যাঁ উত্তরটা দেখে নিচ্ছি যে পিতা ও 2 পুত্র কিনা, হয়তো আমার ভুল হতে পারে। 33 নম্বর কোশ্চেন, আচ্ছা 49 বছর এখানে উত্তর লেখা, 3 বছর পর 2 পুত্র বয়সের গড় 49 বছর, 49 উত্তর আসতেছে 49, এই যে 49 আছেই তো এখানে, দেখি পিতা ও পুত্র, আচ্ছা এখানে পিতা ও 2 পুত্র হওয়ার কথা, আমরা তাও করে দিচ্ছি। তাহলে পিতা ও 2 পুত্র হলে মোট 3 জন, তাহলে 23 গুণ 3, 3 23 হচ্ছে 69 বছর, এটা হচ্ছে বর্তমান বয়সের সমষ্টি। 3 বছর পর 2 পুত্রের বয়সের গড়, আচ্ছা 3 বছর পর 2 পুত্রের বয়সের গড় হবে 13, তাহলে এখান থেকে 3 বছর পর মানে এখানে, তাহলে 13 গুণ 2 26 বছর, তাহলে এখান থেকে যখন এখানে ব্যাক করব, 3 বছর আগে ব্যাক করলে 6 বছর বিয়োগ হবে 20, এটা থেকে 20 বিয়োগ হলে 69 থেকে 20 বিয়োগ হলে কত হয়, 69 বিয়োগ 20, 9 4 49। হ্যাঁ পিতা ও 2 পুত্র, এখানে 2 কথাটা মিসিং আছে, পিতা ও 2 পুত্র আপনারা লিখে নেবেন, পিতা ও 2 পুত্র, পিতা ও 2 পুত্র, কাইন্ডলি এটা কারেকশন হবে, পিতা ও 2 পুত্রের বয়সের বর্তমান বয়সের গড় হচ্ছে 23 বছর। আচ্ছা তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকাই ফেলি, যেহেতু বর্তমান ভবিষ্যতের কথা আসছে, তাহলে পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় 23, তাহলে এটার এই গড় 23 হচ্ছে বর্তমান, তাহলে বর্তমান মানে মাঝখানে, পিতা ও 2 পুত্র, তাহলে কয়জন মোট 3 জন, গড় কত 23, তাহলে গড় 23 কে মোট যেহেতু 3 জন, তাহলে 3 দিয়ে গুণ, তাহলে এখানে কয়জন, ফাদার প্লাস 2 সান, ফাদার প্লাস 2 সান, 3 3 9, 3 2 6, 69 বছর 3 জনের সমষ্টি। এবার বছর 3 বছর পর, তার মানে এই বর্তমান অবস্থা থেকে 3 বছর পর 3 ইয়ার্স, এখানে চলে যাব 3 বছর পর। 3 বছর পর কার ঘটনা বলছে, 2 পুত্রের বয়সের গড় হবে 13,
তার মানে এই গড় বয়সটা কিন্তু 13 দুই পুত্রের, তার মানে এখানে 13, তার মানে এখানে গড় বয়সটা দুই পুত্রের, তাহলে এখান থেকে সমষ্টি বেরোবে শুধু 2 সনের, তাহলে 2 × 13 26 বছর। এই 26 বছর সমষ্টি, 26 বছর সমষ্টি দুই পুত্রের, এটা তো 3 বছর পরের সমষ্টি, কিন্তু আমার তো ফাদারের বয়সটা তো বর্তমানে দেওয়া আছে, তাহলে আমার এখান থেকে এখন বর্তমানে ফিরে আসতে হবে। তাহলে এই 26-এর মধ্যে তো 2 জন আছে, তাই না? তাহলে এখান থেকে যখন এখানে আসবো, এই 26 থেকে আমার মোট 3 × 2 = 6 বিয়োগ হবে, কারণ এখানে 2 জন আছে, 2 জন আছে। কিংবা আপনি এইভাবে করতে পারেন, এখানে বয়সের গড় 13, মানে প্রত্যেকের বয়স গড়ে 13 না, তাহলে 3 বছর পর যদি গড় 13 হয়, তাহলে বর্তমানে মানে 13 থেকে 3 বিয়োগ করতে হবে, মানে এখান থেকে যখন এখানে আসবো, তাহলে গড় বয়স 13 থেকে 3 বিয়োগ হয়ে এখানে গড় বয়স হবে 10। তাই এখানে কয়জন? 2 পুত্র, তাহলে 2 দিয়ে গুণ, তার মানে 2 সনের গড় বয়স এখানে হলো 10 × 2 = 20। তাহলে এর মধ্যে এই 69-এর মধ্যে ফাদার আছে, 2 সন আছে, এখান থেকে যদি 2 সনের গড় বয়স 20 বিয়োগ করে দেন, তাহলেই হবে 69 - 20 = 40। ক্লিয়ার? এভাবেও করতে পারেন। অথবা আপনি মনে করলেন যে না, এখানে 3 বছর পর এদের গড় হলো 13, আর 2 দিয়ে গুণ করলে এদের সমষ্টি হলো 26। তাহলে আমার এখান থেকে বর্তমানে যদি আসি, তাহলে সমষ্টি 26 থেকে আমাকে বিয়োগ করতে হবে, এখানে 2 সন, এটা 2 সন। তাহলে এই অবস্থায় 2 সন কত হবে? ওই 26 থেকে আমার বিয়োগ যাবে 3 × 2, কেন? কারণ এই 26-এর মধ্যে 2 জন আছে যে, তাহলে এই 26 হচ্ছে সমষ্টি, 2 জনের সমষ্টি। তাহলে এখান থেকে যখন 3 বছর সামনে আসবো, তখন এর মধ্যে যেহেতু 2 জন আছে, তাহলে 2 জনের বয়স 3 3 করে মোট 6 বিয়োগ যাবে, তাই 3 × 2 দিছি, তাহলে 26 - 6 = 20 বছর। তার মানে 2 সনের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 20, আর ফাদার প্লাস 2 সন হচ্ছে 69। তাহলে 69-এর মধ্যে 2 পুত্র আছে, ফাদার আছে, তাহলে এখান থেকে এই 2 পুত্রের বয়স 20 বছর বাদ দিলে, অতএব পিতার বয়স হচ্ছে 69 - 20 = 49। ক্লিয়ার বিষয়টা? = 49। ওকে, তাহলে 33 পর্যন্ত থাকলো। ঠিক আছে, আগামী ক্লাস হচ্ছে আমাদের শনিবারে, শুক্রবার তো আমাদের সাপ্তাহিক বন্ধ। আগামী শনিবারে আমরা গড়ের আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক থাকলো এবং একটু জটিল টাইপের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো সমাধান করতে হবে, কারণ জটিল প্রশ্ন ইদানিং আসছে পরীক্ষায়, শুধু সহজ প্রশ্ন পড়লে হবে না। এই জন্য আমি চাচ্ছি মানে প্রত্যেকটা চ্যাপ্টারের মানে যত ধরনের প্রশ্ন হতে পারে আমি সব ধরনের প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি। এই জন্য শীটের বাইরে অনেক পড়াতে হচ্ছে, টাইম একটু বেশি লাগছে, কিন্তু যা প্রস্তুতি হোক একবারেই হয়ে যাক, কষ্ট একবারই হোক ভাই, হ্যাঁ, কারণ আমরা কোর্সটা লাইফ টাইম কোর্স, এখানে আমার তো ভাই এইভাবে মানে শুধু শেষ করলে হবে না, আমাকে এখন মানে এমন ভাবে শেষ করতে হবে যেন একবার পড়াটাই যথেষ্ট হয়। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।